আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বাসায় আছেন। সোশ্যাল ডিসট্যান্সিং মেইনটেইন করার পাশাপাশি, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি আমরা আশা করব আমাদের আত্মীয়স্বজন, আমাদের বন্ধু-বান্ধব এবং আমাদের পাড়া-প্রতিবেশীদের ভার্চুয়ালি খোঁজ রাখছি। কিউকিউসি লিমিটেডের ফেসবুক পেজের ইনবক্সে অনেকে আমাদেরকে বলেন, অনেকে জিজ্ঞেস করেন, অনেকে আমাদেরকে ইমেইলও করেছেন যে কেন আমরা নিয়মিত লাইভগুলো করি না? কেন আমরা আ দেখা গেছে প্রতিনিয়তই লাইভ করি না? এটার একটা কারণ হচ্ছে আমার আমার ব্যাকগ্রাউন্ডে যারা দেখতে পাচ্ছেন লেখা আছে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। দ্যাটস আওয়ার স্লোগান। সো আমরা সবসময় কোয়ালিটি মেইনটেইন করতে চাই প্রতিটা লাইভ সেশন দিয়ে। আ বিশেষ করে আমাদের সাথে যারা অতিথি হিসেবে থাকেন, প্লাস আমাদের ফেসবুক পেজে যারা ফলোয়ার আছেন, আমি বিশ্বাস করি যে আমাদের ফেসবুক পেজে যারা ফলোয়ার আছেন তারা সবাই কোয়ালিটি ফলোয়ার এবং আপনারা যদি কাইন্ডলি আপনাদের নেটওয়ার্ককে আমাদের সাথে সংযুক্ত করতে পারেন, ইনশাআল্লাহ আমরা সবাই এক হয়ে কাজ করতে পারব। পাশাপাশি আজকে যারা আমাদের সাথে লাইভে এখন যুক্ত হয়েছেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই লাইভটি শেয়ার করবেন। আ আমাদের পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন এবং অবশ্যই আপনাদের কোয়েশ্চেন, আপনাদের কোনো মন্তব্য থাকলে এই লাইভ চলাকালীন আমাদের ফেসবুক পেজে আপনারা সেগুলো প্লেস করবেন। এবং পাশাপাশি আমাদের সম্মানিত অতিথিদেরকেও আজকে রিকোয়েস্ট করব, আপনারাও আপনাদের প্রোফাইল থেকে এই লাইভটি যদি শেয়ার করেন, তাহলে আপনাদের যারা ফ্যান ফলোয়ার আছে, তারা আপনাদেরকে সরাসরি দেখতে পারবে এবং আপনাদের কাছে তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেগুলো তারা প্লেস করতে পারবে। বরাবরের মতোই QQ Asia Limited would like to show an undivided respect to all the frontline workers of the country, those who are working every day long hours to keep us safe, precisely to keep us home and keep the country moving on. Our doctors, our nurses, our police, our army, medical staff, lab technician, our journalists, and also those who are running our economy, our bankers. আজকের লাইভটি আমাদের সম্মুখ যোদ্ধাদের মধ্যে আমি আমাদের যে সাংবাদিক ভাইরা আছেন, আজকে বাংলাদেশের সকল শ্রেণীর সাংবাদিকদেরকে উৎসর্গ করতে চাই। আজকের আমাদের সেশনের মূল বিষয় ছিল হাউ দ্য জার্নালিস্ট অফ বাংলাদেশ আর ফাইটিং উইথ করোনা ভাইরাস। এটাই শুনবো আজকে আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে। আমার সাথে সরাসরি এই মুহূর্তে যুক্ত আছেন চ্যানেল 24 এর স্টাফ রিপোর্টার নীল মাহবুব। আমাদের সাথে যুক্ত আছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শওকত মঞ্জুর শান্ত। আমরা অপেক্ষা করছি আমাদের আরেকজন অতিথির জন্য, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার হিমেল মাহবুবের জন্য। বাট যেহেতু আমরা লাইভ শুরু করে দিয়েছি, সো আমরা সরাসরি আজকে আমাদের যে আলোচনাগুলো হবে, যে কথাগুলো আমরা বলবো তাদের কাছ থেকে শুনবো, ওইটাতে চলে যাব। করোনা মোকাবেলার যুদ্ধে সাংবাদিকরা সামনের সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন। অনেকে পেশাগত ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। গণমাধ্যমগুলো সাংবাদিকদের সুরক্ষার নিশ্চিন্তে কিছু পদক্ষেপ নিয়েছে, এটা আমরা সবাই জানি। এর মাঝেই এটাও জানি অনেক সংবাদকর্মী করোনা ভাইরাসে অলরেডি আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে লকডাউন অবস্থায় আছে আমরা সবাই লকডাউন অবস্থায় আছি। সারা দেশবাসী লকডাউন অবস্থায় আছে। কিন্তু রাষ্ট্রের বিভিন্ন সিদ্ধান্ত, করোনার খবর, অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন ধরনের ব্রেকিং নিউজ সহ নানা বিষয়ে সঠিক তথ্য উপস্থাপন কিংবা গুজব প্রতিরোধে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন আমাদের সংবাদকর্মীরা। তারা নিজেরাও আক্রান্ত হচ্ছেন এবং তাদের পরিবারের সবাই এই ঝুঁকির মধ্যে আছেন। আমরা সবাই জানি গণমাধ্যম কর্মী কয়েকজন আক্রান্ত হয়েছেন। অনেকে হাসপাতালে ভর্তি আছেন, কেউ কোয়ারেন্টাইনে আছেন এবং সঠিক গাইডলাইন এবং প্রস্তুতির অভাবে গণমাধ্যম কর্মীদের আক্রান্তের ঘটনা ঘটছে বলে অনেকের অভিযোগ। এদিকে করোনা প্রাদুর্ভাবের সময় যদি সংবাদকর্মীরা মাঠে না থাকতেন, তাহলে আরো বহু মানুষের মৃত্যু হতো বলে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম মিরর ইউকেতে প্রকাশিত এক কলমে দাবি করা হয়েছে। এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, করোনা মহামারীর সময়ে প্রকৃত সাংবাদিকরাই সঠিক তথ্য দিয়ে নাগরিক এবং প্রশাসনকে সহায়তা করছেন। করোনা সংক্রমণে বাংলাদেশে প্রথম সাংবাদিকের মৃত্যু দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন ভাই। আমাদের অতিথিদের কাছে জানতে চাচ্ছি, এই তথ্যটি কি সঠিক? নীল মাহবুব এবং শওকত মঞ্জুর শান্ত। আমাদের প্রথম যেই সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, উনি কি দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন? শান্ত ভাই বলুক। শান্ত ভাই কই? শান্ত ভাই। জি, তিনি আমাদের খোকন ভাই। আচ্ছা, আসলে এখানে আমাদের আসলে বলার কিছু নাই। বেশ মর্মাহত, প্রত্যেকটি মৃত্যু খুব কষ্টের।
সেটাই। যখন একটি একটি করে মৃত্যুর সংবাদ প্রকাশ করি, হয়তোবা দিন শেষে এটি একটি সংখ্যা থাকে, কিন্তু প্রত্যেকটি মৃত্যুকেই আমরা আসলে খুব কাছ থেকে দেখার সুযোগ পাই, অথবা থার্ড আই বলতে যেটা বোঝায়। আমরা যতটুকু সংবাদ প্রচার করছি, অথবা সেই মানুষগুলোর বা পরিবারগুলোর আহাজারি যখন প্রচার করছি, ঠিক সেই সময়টাতে মিরর হিসেবে কাজ করা, অথবা আমি ওই কষ্টর সিচুয়েশনটা দেখছি, দেখেও সেই মোমেন্টটাকে মানুষের সামনে প্রকাশ করার যে দায়িত্বের জায়গাটা, এইটা আসলে সাংবাদিকদের জন্য আহ, একটা নিজের সাথেই নিজেকে একটা, কি বলবো, একটা গণ্ডির ভিতর আটকে রাখার মতো। হ্যাঁ, কষ্ট কি আমার লাগে না? অবশ্যই আমার কষ্ট লাগে। কিন্তু এই যে করোনা পরিস্থিতি, এই পরিস্থিতিতে যখন আমাদেরই একজন সহকর্মীকে আমরা হারাই, তখন কিন্তু নিজের ভিতরে একটা প্রশ্ন চলে আসে যে আহ, ঠিক খোকন ভাইয়ের জায়গায় তো আমিও হতে পারি। কিন্তু সেই জায়গা থেকে আবার আরেকটা বিষয় চলে আসে, যখন গোটা দেশ একটা দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে, একটা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে, সেই সময়টাতে কয়েকটা উইং, একটা দেশের কয়েকটা উইং কিন্তু পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, অথবা নিজেকে একটা জায়গায় আবদ্ধ রাখার কোনো সুযোগ নেই। একটা ন্যাশনাল একটা দায়িত্ববোধের একটা বিষয় থাকে, রেসপন্সিবিলিটির একটা বিষয় থাকে। এই সময়টাতেই আসলে আমার কাছে মনে হয় যে আমরা যাদেরকে ফ্রন্টলাইনার বলছি, বিশেষ করে ডাক্তার, নার্স, তাদেরকে স্যালুট জানাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা কাজ করছে তাদেরকে স্যালুট জানাচ্ছি, এবং আমরা সংবাদকর্মী যারা কাজ করছি তাদেরকেও স্যালুট জানাচ্ছি। এই যে ক্যাটাগরি ওয়াইজ যারা যারা আমরা সহযোগিতার কাজগুলো করে যাচ্ছি, এই সময়টাই আসলে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এবং আমার কাছে মনে হয় যে আমাদের ক্যারিয়ারের অথবা আমাদের জীবনের জন্য একটা বিশাল বড় একটা অভিজ্ঞতার একটা জায়গা এখানে সৃষ্টি হয়েছে। আহ, যেই সময়টাতে আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করছি, এট এ টাইম পুরো দেশকে আসলে আমরা সার্ভিস দিচ্ছি, এবং আমাদের দিকে তাকিয়ে আছে কোটি মানুষ। আমাদের একটা ইনফরমেশনের মাধ্যমে সচেতনতা যেমন সৃষ্টি হচ্ছে, তারা নিজেরা নিজেরা কিভাবে নিজেদেরকে সচেতন করবে, নিরাপদ করবে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখানোর সুযোগ পাচ্ছি। পাশাপাশি প্রত্যেকটা জায়গায় যেই যেই দুর্বলতার জায়গাগুলো আছে, নট নেসেসারিলি যে আমরা তাদের ভুল ধরছি, বিষয়টা এরকম না। আমাদের রিপোর্ট গুলো তাদেরকে আরো বেশি এম্পাওয়ার্ড করছে, তারা তাদের প্রবলেম গুলো আইডেন্টিফাই করতে পারছে, এবং সেই অনুযায়ী সেটার একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ তারা পাচ্ছে। হয়তোবা তাদের চোখে এই জিনিসটা পড়েনি, আমরা হয়তো খুঁজে পেয়েছি, তাদেরকে একটা রিপোর্টের মাধ্যমে তাদেরকে জানানোর একটা সুযোগ তৈরি হচ্ছে যে হ্যাঁ, আপনাদের এই প্রিকশনস গুলো ছিল না, এগুলো একটু নিতে হবে দ্রুত। তো এই যে একটা দায়িত্ব, এই দায়িত্ব জায়গা থেকে আমি মনে করি যে পুরো দেশ যখন মহামারীতে আক্রান্ত হচ্ছে, ঠিক সেই সময়টাতে আমরা যারা কাজ করে যাচ্ছি, এটা আমাদের একটা বিশাল বড় সৌভাগ্য যে আমরা আমাদের দেশের জন্য নিজেদেরকে আসলে নিবেদিত করতে পারছি। থ্যাংক ইউ শান্ত ভাই। নীল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, এই পর্যন্ত আমাদের কতজন মানে সংবাদকর্মী বা সাংবাদিক ভাইরা বা যারা আছেন, এই পর্যন্ত টোটাল কতজন আক্রান্ত হয়েছেন? এবং আরেকটা কোশ্চেন থাকবে আপনার কাছে আমার, নীল ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে আহ, অবশ্যই আপনারা সম্মুখ যোদ্ধা, আপনারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স। সো আমাদের সর্বস্তরের জনগণ আপনাদেরকে যোদ্ধা হিসেবে আখ্যায়িত করছেন সবসময়, বিকজ আপনারা আমাদেরকে সবসময় সর্বশেষ খবরটি দিচ্ছেন। কিভাবে দেখছেন এই ব্যাপারটি? আমি বলতে চাই সেটি হচ্ছে যে আসলে এই যে মৃত্যুর সংখ্যা যেটি আসলে বললেন, আমি ব্যক্তিগতভাবে আসলে এই সংখ্যাটা মনে রাখতে চাই না যে আসলে কতজন মানুষ মারা যাচ্ছে। আমি বরঞ্চ এই সংখ্যাটা আসলে মনে রাখতে চাই যে কতজন মানুষ আসলে এই কঠিন পরিস্থিতি সারভাইভ করে আসলে বেঁচে থাকছে। কারণ মৃত্যু জিনিসটাই আসলে একটা ভীষণ রকম সত্য। বাট এটা কিন্তু একটা ভীতির ব্যাপার। এবং সবচেয়ে বড় কথা যেটি বলি যে সাধারণ মানুষের কথা যদি বলি আমি, তো সেখানে আমি বলতে চাই যে যখন আসলে আমাদের পরিচিত মানুষ মারা যায়, তখন আমরা সেই দুঃখটা যেভাবে অনুভব করি, সেটি কিন্তু যখন অপরিচিত কেউ মারা যায়, তখন কিন্তু আমরা সেই দুঃখটা সেভাবে অনুভব করি না। তো আমরা সাংবাদিকরা যখন আসলে এই ফ্রন্ট লাইনার যোদ্ধা হিসাবে কাজ করছি, তো তখন আমরা কিন্তু আসলে প্রত্যেকটা অনুভূতি আমাদেরকে নিতে হয়। পরিচিত মানুষ যদি মারা যায়, তো সেই যে দুঃখবোধ, সেই দুঃখবোধও আমাদের নিতে হয়। আবার অপরিচিত মানুষ যারা মারা যায়, সেই দুঃখবোধও কিন্তু আমাদের নিতে হয়। তো আমরা ২ টা দুঃখবোধের মধ্যে দিয়ে আমাদের কাজগুলো আসলে করে যাই। কিন্তু একটি কথা বলতে চাই যে এই মুহূর্তে আসলে লাইভে যারা সংযুক্ত আছে, যারা আমাদের কথা শুনছে, তাদেরকে বলতে চাই যে তারা শুধুমাত্র যখন নিজের কোনো আপন মানুষ মারা যায়, তখন সেই দুঃখবোধটা তারা আসলে অনুভব করতে পারে। কিন্তু তাদেরকে বলতে চাই যে এখন একটা সংকটপূর্ণ সময় চলছে, এবং এই সংকটপূর্ণ সময়ে কিন্তু আসলে
প্রতিটা মানুষই হচ্ছে ভীষণ রকম আপন এবং প্রতিটা মানুষই আসলে ভীষণ রকম চেনা। কারণ দিন শেষে আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি। তো সেই জায়গা থেকে একজন মানুষ যে মারা যাচ্ছে সেই মানুষটা কিন্তু আরেকজন মানুষের ভুলের কারণেই মারা যাচ্ছে। কারণ আমরা সচেতন হচ্ছি না। সরকার কিন্তু বলছে এবং বিশেষত চিকিৎসক যারা আছে তারা কিন্তু বলছে এবং সেই ব্যাপারগুলোই সেই কথাগুলোই কিন্তু আমরা গণমাধ্যমে প্রচার করছি এবং মানুষকে বলছি সচেতন হবার কথা, সহজ কিছু নিয়ম মানবার কথা, দূরত্ব বজায় রাখবার কথা, ঘরবন্দি হয়ে থাকবার কথা, খুব প্রয়োজনে বাইরে বের না হবার কথা। কিন্তু মানুষ আসলে শুনছে কই? আমরা সেদিনও আমি যখন আসলে রিপোর্ট করতে বের হলাম এই মাত্র ১ দিন আগে। তো আমি ঢাকা শহরে জ্যামে পড়লাম। তো আমার তো আসলে এই সময় জ্যামে পড়ার কোনো কথা না। কিন্তু আমি কেন জ্যামে পড়লাম? তো সেই জায়গা থেকে বলছি, একটা মানুষ কিন্তু মরছে আরেকটা মানুষের অসচেতনতার কারণে। আমি সচেতন। কিন্তু আমি সচেতন হয়ে কিন্তু আমি আমাকে বাঁচাতে পারব না, যদি আমার পাশের মানুষটা সচেতন না হয়। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে, দিন শেষে আমাদের সবারই পরিচয় হচ্ছে আমরা বাঙালি। সো আমরা সবাই সচেতন হই। আমরা যদি সচেতন হই, তাহলে কিন্তু আমাদের চারপাশে যে মানুষগুলো আছে, তারা বেঁচে থাকবে। তারা সচেতন হবে। আরেকটি যেটি আপনি সংখ্যার কথা বললেন, আমি ১ম এই বলেছি যে আমি আসলে মৃত্যুর সংখ্যাটা মনে রাখতে চাই না। আমি বেঁচে থাকার সংখ্যাটা মনে রাখতে চাই এবং আমি দিন শেষে চাই যে আর যেন এই মৃত্যুর সংখ্যাটা না বাড়ে। কিন্তু আমি চাইলেই তো আসলে সবকিছু হবে না। আমাদের চাইতে হবে। আমাদের সবার আসলে চাইতে হবে। আর এই যে আমরা যখন আসলে কাজ করতে যাই, তো আমরাও তো আসলে মানুষ, আমরাও রক্তে মাংসে মানুষ। তো আ প্রত্যেকটা মানুষের ভিতরে যে আবেগ অনুভূতি থাকে, যে আতঙ্ক থাকে, যে ভয় থাকে, সেটা কিন্তু আমাদের মধ্যেও থাকে। যেমন আমি একটি এক্সাম্পল দিতে চাই। সেটি হচ্ছে যে কিছুদিন আগে সরওয়ার্দী হাসপাতালে গিয়েছিলাম। সরওয়ার্দী হাসপাতালে গিয়েছিলাম যে ডাক্তাররা আসলে কিভাবে ট্রিটমেন্ট করছে, কিভাবে চিকিৎসা করছে। রোগীদের যে এত প্রবলেম ডাক্তারদের নিয়ে রোগীরা অনেক অভিযোগ করছে। তো অভিযোগের সংখ্যাটা অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমরা আসলে দেখতে গিয়েছিলাম যে ডাক্তাররা আসলে কিভাবে চিকিৎসা করছে এবং ডাক্তাররা আসলেই কি সহযোগিতা করছে? তো সরওয়ার্দী হাসপাতালে ১০ জন ডাক্তারের সাথে কথা বলছিলাম। তো আমি গিয়েছিলাম ফ্রাইডেতে এবং ফ্রাইডেতে তাদের হটস্পট তাদের সাথে কথা বলে, তাদের রুমেও আমি বসেছিলাম, তাদের সাথে আড্ডাও দিয়েছিলাম। তো আমি যখন চলে আসলাম, চলে আসার ৩ দিন পরে জানতে পারলাম যে ওই ১০ জন ডাক্তারের মধ্যে ৩ জন ডাক্তার করোনা পজিটিভ এসছে। তো এইটা আমি যখন জানলাম, জানার সাথে, সাথে কিন্তু আমার ভিতরে একটা ব্যাপার কাজ করল যে হ্যাঁ, আমি তাদের সংস্পর্শে এসেছিলাম এবং না জেনে কিন্তু আমি অলরেডি এরপর ২ দিন অফিস করে ফেলেছি। তো সেই জায়গায় আমার যে কলিগ, আমার যে সহকর্মী আছে, যারাও আসলে এই করোনা সংকটের সময় তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছে। তো আমার দ্বারা কেউ আক্রান্ত হবে না তো? তো এর পরবর্তীতেই আসলে অফিস সিদ্ধান্ত নিল আমি লকডাউনে চলে আসলাম। তো আমি লকডাউন শেষ করে কিন্তু আমি আবার অফিস শুরু করেছি। তো আমি এই কথাটা এজন্য বললাম যে আমি যখন আসলে বাসায় ছিলাম ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন এ, তো তখন আমার হঠাৎ করে ভিতরে একটা আতঙ্ক কাজ করল। আমার মনে হলো যে আমার ডান পাশের মাথাটা ব্যথা করছে। তো আমি চিন্তা করলাম যে মাথা ব্যথা করা তো এটা একটা সিম্পটম। সো আমার ডান পাশের মাথায় কি শুধু ব্যথা করছে নাকি আমার মাথার বাম পাশটাও ব্যথা করছে? তো যখন আমি ভাবলাম যে আমার মাথার বাম পাশটাও ব্যথা করছে, ঠিক সেই মুহূর্তে আমার মাথার বাম পাশেও ব্যথা শুরু হয়ে গেল। হ্যাঁ? সো পরবর্তীতে আমি জাস্ট ২ মিনিটের মধ্যে চিন্তা করলাম যে না, এর থেকে কঠিন মাথা ব্যথা আমার এর আগেও হয়েছে। তো তখন তো আমি এই ধরনের আতঙ্কগ্রস্ত হইনি, এই ধরনের ভীত হইনি। তার মানে এটা খুব স্বাভাবিক একটা মাথা ব্যথা। এটা আসলে কোন সিম্পটম না। এটা আসলে COVID-19 এর কোন সিম্পটম না। এবং এটা ভাবার সাথে, সাথে ২ মিনিটের মধ্যে আমার মাথা ব্যথা ক্লিয়ার হয়ে গেল। তো এই জায়গায় আমি বলতে চাই যে আসলে এই যে সংকট, সেই সংকটে আতঙ্কিত আসলে হওয়া যাবে না। সেই সংকটে ভীত হওয়া যাবে না। এবং আমরা সাংবাদিকরা আসলে আতঙ্কিত এবং ভীত নই দেখেই আমরা কিন্তু আমাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছি। সো এই সময়ে আসলে সবচেয়ে বড় শক্তি যেটা সেটা হচ্ছে মানসিক শক্তি। তো আপনার মানসিক শক্তি যদি আসলে ভীষণ রকম থাকে এবং সেই মানসিক শক্তির উপর যদি আসলে আপনার নিয়ন্ত্রণ থাকে, তাহলে যেকোনো যুদ্ধে আপনি সম্মুখে থাকবেন, পিছিয়ে থাকবেন না। অনেক ধন্যবাদ নীল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে হিমেল মাহবুব, সিনিয়র রিপোর্টার ডিবিসি নিউজ। হিমেল কেমন আছো? হিমেল, হিমেল শুনতে পাচ্ছ তুমি আমাদেরকে? হ্যাঁ, হ্যাঁ। ওকে। যারা আমাদেরকে লাইভ দেখছেন সবাইকে একটা ইন্টারেস্টিং তথ্য দেই। আমাদের অতিথিদের মধ্যে ২ জন এবং আমি সহ আমরা ৩ জন কিন্তু ব্যাচমেট। আমরা ২০০১ সালে এসএসসি এবং ২০০৩ সালে এইচএসসি পাস করেছি। নীল ভাই আমাদেরকে বলছেন যাতে ওনারটা না বলি। উনি 98 ব্যাচের। উনি আমাদের চেয়ে একটু সিনিয়র। তো নীল ভাইকে নীল ভাইও বলতেছি। আর হিমেলকে আর শান্তকে আমি তুমি করেই বলতেছি। সো আই হোপ দ্যাটস ওকে ফর ইউ। হিমেল, তুমি তো শুনছিলা মনে হয় যে নীল ভাই এতক্ষণ যে বললো প্লাস শান্ত প্রথমে বললো। তোমার কাছে আমার কোশ্চেন হচ্ছে যে
এই যে করোনা ভাইরাসের সময় পরিবার পরিজনের কথা চিন্তা না করে এই যে বাইরে যাচ্ছ বিভিন্ন নিউজ, লেটেস্ট নিউজ আপডেট নেওয়ার জন্য, বিভিন্ন জায়গায় যাচ্ছ ইন্টারভিউ নেওয়ার জন্য বা বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য এখানে ওখানে তোমাদের যেতে হচ্ছে, কতটুকু ভয় কাজ করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে? ধন্যবাদ সাইফুল আপনাকে। যেটি বিষয় হচ্ছে আসলে পরিবার পরিজনের কথা চিন্তা না করে এই কথাটি একদম সঠিক নয়, কিন্তু এখানে একটি বিষয় যে যেহেতু আমরা একটি চাকরি করি, আমাদের একটি দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গাটা হলো পেশাটা এমন একটি পেশা যে পেশা সবার আগে সঠিক তথ্যটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। যেহেতু এটি কম্পিটিশনের যুগ, আরো অনেক চ্যানেল আছে, অনেক পত্রিকা আছে, তো সঠিক তথ্যটা আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই। আমরা একটি অফিসে জব করি, সে অফিসের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, সেই সাথে দেশের মানুষের প্রতি, দেশের প্রতিও আছে। সেই জায়গা থেকেই কিন্তু আমরা কাজটি করি, এটা কিন্তু আমাদের রুটি রোজগার, এর জন্য কিন্তু অফিস আমাদের বেতনও দেয়। তো সুতরাং এটা আমাদের ডিউটি। ডাক্তার চিকিৎসকরা যেমন হাসপাতালে রোগী দেখেন, যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা যেমন রাস্তায় কিংবা আইন শৃঙ্খলায় নিয়োজিত থাকেন যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে না পড়ে, ঠিক তেমনিও আমাদেরও একটি কাজ আছে, সেটি মানুষকে সঠিক তথ্য দেয়া, সেই সাথে সামাজিক যে এই যে করোনা ভাইরাস, এটি তো নীল ভাই যেটি বলছিলেন যে মানসিক শক্তিটা সব থেকে বড় দরকার। এমন একটি ভাইরাস যেটি এখন পর্যন্ত কোনো ওষুধ কিংবা কোনো প্রতিষেধক এখনো তৈরি হয়নি, এবং এই ভাইরাসের ক্যারেক্টার সম্পর্কে এখনো কিন্তু স্পষ্ট কোনো ধারণা নেই। প্রথমে বলা হয়েছিল যে এটি বাতাসে ছড়ায় না, এর পরে দেখা গেছে এটি বাতাসেও ছড়ায়। তো এখন পর্যন্ত কিন্তু গবেষণা করে কোনো তেমন কোনো ফলাফল পাওয়া যায়নি। সুতরাং আমাদের কিন্তু আপাতত নিজেদের ডিফেন্স করা, কিভাবে আমরা সামাজিক দূরত্ব মেইনটেইন করে আমরা সেফ থাকবো, সেই সাথে হয়তো আমার বাসায় এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ নেই। আমার পরিবারের অন্য সদস্যদের আমি আমার দেশের বাড়ি কিংবা শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কিন্তু আরো অন্যান্য আমার যারা কলিগ আছেন তাদের তো বাসায় বয়স্ক মা-বাবা আছেন কিংবা স্ত্রী, পরিবার পরিজন আছেন, তাদেরকে কিন্তু অনেক সাবধান হয়ে কাজ করতে হয়। একটু আসলে ভয়ের বিষয়টি কি, আমরা প্রতিদিনই তো কাজ করি। ভয়টা সেভাবে কাজ করে না। এর আগেও কিন্তু আমরা অনেক ধরনের অনেক নিউজ করেছি যেখানে কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু আসলে খুব একটি মানে ভয় কাজ করে না। বরঞ্চ আমরা চেষ্টা করছি যে কিভাবে মানুষকে সঠিক তথ্যটা দেওয়া যায়, কিভাবে দেশের মানুষ, শুধু আমি নিরাপদ থাকলাম, আমি জানলাম তাহলে তো হবে না। আমার মাধ্যমে আপনি চিন্তা করবেন যে জানুয়ারি থেকে যখন চীনের উহানে কিংবা চীনে এই ভাইরাসটি ছড়ায়, তখন থেকে কিন্তু আমরা জানাচ্ছিলাম যে চীনের আপডেটটা দিচ্ছিলাম, এতজন আক্রান্ত, আজকে এতজন মারা গেল। কিন্তু সেই হিসেবে কিন্তু আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলতে পারি, আমরা কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা কিন্তু মিডিয়ায় করিনি যে আমাদের হলে কি হবে, আমাদের হাঁচি দিতে হলে কিভাবে দিব, কাশি দিতে হলে কিভাবে দিব। ওই আইডিসিআর থেকে যে ব্রিফিংটি করেছিল সেটি আমরা দেখিয়েছি। পাশাপাশি যখন বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হতে থাকে, তখন থেকে কিন্তু সব মিডিয়া গুলো একসাথে, টেলিভিশন এবং পত্রিকা, অনলাইন, সবাই কিন্তু এই সচেতনতামূলক কথাগুলো বলছেন, একসাথে ঝাঁপিয়ে পড়েছেন, এবং আমাদের দায়িত্বই হচ্ছে সেটি মানুষের কাছে খুব দ্রুত সেই তথ্যগুলো পৌঁছে দেওয়া, যাতে আমরা আপাতত যেই একটি ধাক্কা কিংবা যে সিচুয়েশন এটি যাতে পার করতে পারি, এবং সরকার কিংবা যারা এর বিরুদ্ধে কাজ করছেন করোনা ভাইরাস মোকাবেলার জন্য, তারাও যাতে পর্যাপ্ত সময় পায়, সেই সময়টা আমরা যাতে একটু নিরাপদ থাকি। প্রথম দিকে সবাইকে সাধারণ ছুটি দেওয়া হয়েছিল, এটি আমি মনে করি যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে খুবই একটি কার্যকরী পদক্ষেপ, এবং ছুটিটি কিন্তু বাড়ানো হচ্ছে অন্যান্য দেশের বাস্তবতা চিন্তা করে এবং সেই সাথে বাংলাদেশের বাস্তবতা চিন্তা করে। কিন্তু আমরা যখন মাঠে কাজ করতে গেছি তখন দেখেছি যে করোনা ভাইরাসে যখন মানুষের পেটে খাবার থাকবে না, আপনি চিকিৎসা দিতে গিয়ে কিন্তু একজনকে না খাওয়ায় মারতে পারবেন না। তো আর কতদিন মানুষকে ত্রাণ পৌঁছে দেয়া যাবে? তো এখন বিষয়টি এমন হয়ে গেছে যে উম আপনার খাদ্য, মানুষ কতদিন ঘরে বসে থাকবে, তাদের জীবন জীবিকার জন্য তাদের মাঠে নামতে হবে। সেই সাথে এই ভাইরাসটি আপনি কিন্তু বলতে পারেন না যে ২ মাস কিংবা ৩ মাস এর মধ্যেই কিন্তু ভাইরাসটি চলে যাবে কিংবা আমরা এর মধ্যে প্রতিষেধক তৈরি করতে পারবো। তো
সুতরাং অনির্দিষ্টকাল বসে থাকাও তো সম্ভব না। সরকার হয়তো সব ধরনের অবস্থা পর্যবেক্ষণ করেই হয়তো সিদ্ধান্ত নিয়েছেন যে কিছু কিছু অল্প পরিসরে মার্কেট খোলা কিংবা ধর্মীয় উপাসনালয়গুলো যেগুলো একটি বিধিনিষেধ ছিল এখন সেগুলো একটু শিথিল করা, এভাবে করা। সেই সাথে মানুষ তো সচেতন হয়েছে। এখন পরবর্তী হয়তো সরকারও কোনো পদক্ষেপ নেবে। তো যে বিষয়টি বলছিলেন ভয়ের বিষয়টি, এখানে আসলে ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আ ভয় পেয়ে তো আমরা আসলে এই পরিস্থিতিতে কিছু করতে পারব না। বরঞ্চ আমাদের দ্বারা যদি দেশের মানুষ কোনোভাবে উপকৃত হয়, সেটি আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। সাইফুল। অনেক ধন্যবাদ হিমেল। আরেকটা কোশ্চেন ছিল তোমার কাছে, সেটা হচ্ছে যে তুমি সাংবাদিকতার ক্ষেত্রে চ্যানেলের জন্য কোন ক্ষেত্রটিতে বেশি ফোকাস করো? আই মিন টু সে লাইক কোন ডিপার্টমেন্ট বা কোন সেক্টরটাতে বা কোন সেক্টরের নিউজগুলো তুমি কালেক্ট করো নরমালি? আমাদের আমাদের টেলিভিশন গুলো যেটি হয়েছে সেটি হচ্ছে পত্রিকাগুলোতে আছে যে হয়তো কেউ পলিটিক্যাল বিট করে, কেউ হেলথ সেক্টর নিয়ে কাজ করে, কেউ ক্রাইম নিয়ে কাজ করে। তো ভিজুয়াল মিডিয়াতে আসলে মানে একদম আলাদা সেক্টর নিয়ে পড়ে থাকার কোনো সুযোগ নাই। তারপরেও অনেকের যেটি যার যেদিকে ভালো সোর্স আছে কিংবা যার যেদিকে কাজ করার আগ্রহ আছে, সেই হিসাবে তাদেরকে সেই জায়গাগুলোতে একটু বেশি কাজ করার সুযোগ দেয়া হয় আমি মনে করি। তো সেই জায়গা থেকে আমি মোটামুটি পলিটিক্যাল বিট কিংবা প্রাইম মিনিস্টার, ক্রাইম সব সেক্টরেই কাজ করেছি। ইভেন কালচারাল সেক্টরেও কাজ করেছি। কিন্তু আমার সবথেকে বেশি কাজ রয়েছে হেলথ সেক্টরে। আমি ২০১৫ সাল থেকে হেলথ সেক্টরে মোটামুটি কিছু নিউজ করেছি। হার্টে মেয়াদ উত্তীর্ণ রিং যেটি হাইকোর্ট রুল জারি করেছিল এবং হার্টের স্টেন্ট ভালভ পেসমেকারের দাম নিয়ে, চোখের লেন্সের দাম নিয়ে গত ২ মাস আগে আমাদের যে মর্গ, আমাদের যে ময়নাতদন্ত এখনো আ ব্রিটিশ আইন অনুযায়ী চলছে। এখনো সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। সেটি নিয়েও কাজ করেছিলাম। হাইকোর্ট সেটিতেও রুল জারি করেছে। তো আমি আসলে মূলত হেলথ সেক্টর নিয়ে একটু বেশি কাজ করি। ধন্যবাদ হিমেল। তোমার কাছে আবার ফিরে আসবো তোমার একটা ফেসবুক পোস্ট নিয়ে। আমার একটা কোশ্চেন ছিল। চলে যাবো এখন শান্ত ভাইয়ের কাছে। তার আগে আবার বলছি, আমাদের যারা লাইভ দেখছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা এই লাইভটি শেয়ার করবেন, যাতে আমরা আরো অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি, এবং সাথে সাথে আমাদের ফেসবুক পেজে লাইভে আপনারা আপনাদের কোশ্চেনগুলো এবং মন্তব্যগুলো করবেন। শান্তর কাছে জানতে চাচ্ছি, শান্ত, তুমি কোন সেক্টরটাতে বেশি ফোকাস করো সাংবাদিকতার ক্ষেত্রে? এবং তোমার কাছে আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে এই মুহূর্তে সাংবাদিকদের, সংবাদকর্মীদের, গণমাধ্যম কর্মীদের ঘরের বাইরে না যেয়ে আর কোনো উপায় আছে সংবাদ সংগ্রহ করার? বিশেষ করে যারা, মানে আমি যদি ইলেকট্রনিক মিডিয়ার কথা বলি বা টেলিভিশন চ্যানেলের কথা বলি। আচ্ছা, প্রথমত আমি সব ধরনের নিউজগুলোই করছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমি ফিচার টাইপ রিপোর্ট বেশি করি। যেমন গত একটা রিপোর্ট বেশ সবার কাছেই প্রশংসিত হয়েছিল, যেটা হচ্ছে কাঁচা বনের পশু পাখিগুলো না খেয়ে কষ্ট পাচ্ছে। এটা নিয়ে একটা রিপোর্ট ছিল আমার এবং সেইটা এই টাইপের কাজগুলো একটু বেশি করা হচ্ছে। সারা ঢাকা কেমন আছে, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো কেমন, ফোকাস করা জায়গাগুলো, পাশাপাশি ইয়াং জেনারেশন কি কি উদ্যোগ নিচ্ছে, নতুন কোনো আবিষ্কার নিয়ে কোনো জেনারেশন এগিয়ে আসলো কিনা, অথবা এই সময়টাতে পুরো দেশ যখন বিপদের মধ্যে আছে কোনটা কিভাবে করতে হবে অনেকে হয়তো বুঝে উঠতে পারছে না, অনেক ধরনের সাপোর্ট দরকার। এই যে এই ফাইন্ডিংস গুলো আমি একটু বেশি করেছি। তোমার কাটাবনের রিপোর্টটা এই কিন্তু যথেষ্ট ভাইরাল হয়েছিল আমি যতটুকু জানি, এবং তাতে তোমার এই রিপোর্টের পরে কিন্তু অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে যে পশু পাখিগুলো যাতে কষ্ট না পায়। অনেক ধরনের পদক্ষেপই নেওয়া হয়েছে আসলে। এটা থ্যাঙ্কস ফর আসলে ইওর নিজের কন্ট্রিবিউশন। কাছেই ভালো লাগে যে একটা রিপোর্টের কারণে সেখানে হয়তো বা কয়েক হাজার প্রাণ আছে। আমরা মানুষকে যেভাবে আসলে ট্রিট করি, আমরা এখন পর্যন্ত আমাদের দেশে আসলে ওরকম পশু প্রেমী একটা জাতি হিসেবে আমরা গড়ে উঠতে পারিনি। এটা আমাদের জন্য একটা দুঃখের বিষয়। তারপরও বলবো যে এই যে একটা রিপোর্টের কল্যাণে যে একটা চেঞ্জ আসছে এবং সেই পশু পাখিগুলোর জীবন্ত বাঁচছে, এইটা আসলে নিজের কাছে একটা অনেক বড় প্রাপ্তি মনে হয় যে না, একটা আমার জন্য হয়তোবা একটি দিনের কাজ, আমার প্রতিদিনের কাজের একটি দিন হয়তোবা সেখানে আমি ব্যয় করেছি। কিন্তু সেই রিপোর্টটার কল্যাণে যখন এরকম একটা চেঞ্জ আসে তখন খুবই ভালো লাগে নিজের কাছে। তো এই ধরনের কাজগুলো একটু বেশি করা হচ্ছে। আর একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই যে আসলে শিওর। যখন বিপদের সময় আসে তখন আসলে আমাদের ভেতরকার যেই মানুষ, আমরা তো আমাদের সত্তা, ভেতরকার সত্তাটা না
বেরিয়ে আসে। যেমন অনেকগুলো বিষয় যখন হচ্ছে যে সারা দেশের মানুষ ঘরের ভিতরে ঢুকে গেছে, তখন আমরা কয়েকজন মানুষ যারা দায়িত্ব আছে নিজেদের উপরে, অথবা পেশাগত কারণেই হোক অথবা নিজের কারণেই হোক, আমরা বাইরে কাজ করছি। সেই সময়টাতে আসলে অনেক কিছু চোখের সামনে চলে আসে। এমন একটা ঘটনা বলতে চাই। আমি তখন আ আমাদের যে নেচারের পরিবর্তন হচ্ছে, এই করোনা ইমপ্যাক্ট এর কারণে আমরা যখন লকডাউন করে রেখেছি, সেই সময়টাতে নেচার আসলে কিভাবে নিজেকে ফিরে পাচ্ছে। এরকম একটা রিপোর্ট পড়ছিলাম। তো আরেকটা এটার ভিতরে একটা টপিক ছিল যে আসলে পথের পশু-পাখিগুলোর আসলে খাবারের উপায়টা কি? যেমন আগে যে ডাস্টবিন গুলো ছিল, সেই ডাস্টবিনে তো হচ্ছে যে কুকুররা নিজেদের খাবার পেত। কিন্তু যেহেতু মানুষজন বেরোচ্ছে না এবং টোটাল প্রক্রিয়াটাই ঘরের ভিতরে আবদ্ধ হয়ে গেছে, ঠিক সেভাবে পশু-পাখিরা কিন্তু রাস্তায় যেগুলো ঘোরাফেরা করে তারা কিন্তু খাবার পাচ্ছে না। এটা নিয়ে একটা রিপোর্টের কাজ করছিলাম। সেই সময়টাতে আমি সোহরাওয়ার্দী উদ্যানে যাই। এবং সোহরাওয়ার্দী উদ্যানে যেই আ পুলিশ সদস্য, আনসার সদস্য যারা দায়িত্বরত ছিলেন, সেই সময়টাতে তাদের দুপুরের খাবারের সময়। এবং তারা যেটা করছিলেন যে তাদের ইচ্ছাকৃতভাবেই কিছু খাবার রেখে দিচ্ছিলেন এবং সেইটা দেখা যাচ্ছে যে আগে হয়তোবা মুরগির যে হাড়টুকু আছে, যেটুকু চিবোতেন, সেটা না চিবিয়ে রেখে দিচ্ছেন। কুকুরগুলাকে ডেকে সেই খাবারটা দিচ্ছেন। আবার আ আশেপাশে কাক উড়ছে, কাকদেরকে ডেকে তারা ভাত ছিটিয়ে খাওয়াচ্ছেন। থাকে না যে আসলে মনুষ্যত্বের যে বিষয়টা, অনেক গল্প তৈরি হয়ে গেছে এই সময়টাতে, করোনার এই সময়টাতে, যে গল্পগুলো আসলে হয়তোবা অন্যান্য সময় এত চোখে পড়ে না। আমরা অনেক ব্যস্ত সময়ের ভিতরে যখন অসংখ্য জ্যাম, অসংখ্য গাড়ি, অসংখ্য মানুষ, তখন ইন্ডিভিজুয়ালি একটা গল্প আমাকে আমার দৃষ্টিতে আটকাবে না। কিন্তু এখন কিন্তু যখনই কোনো মানুষ দেখছি, সেই মানুষটাকে একটু ভালোভাবে অবজার্ভ করার সময় আমরা পাচ্ছি। এই যে স্মুথ একটা সময়, আমার কাছে মনে হয় যে এই সময়টাই আসলে নিজের জীবনকে দেখার একটা সময় আমাদের সামনে চলে এসেছে, বা আমরা এই সময়টা পার করছি। এবং এই সময়টাতে আসলে নিজেকে আবিষ্কারের করার সবচেয়ে বড় একটা সুযোগ তৈরি হয়েছে। তো যারা আসলে লাইভটা দেখছেন, আমি তাদের সবাইকে অনুরোধ করব যে আসলে নিজের সাথে একটু কথা বলেন, আশপাশটা একটু দেখেন। আকাশে দেখবেন হচ্ছে এখন চাঁদটা অনেক বড় লাগে, সানরাইজটা অনেক সুন্দর লাগে, সানসেটটা অনেক সুন্দর লাগে। কারণ প্রকৃতি অনেক নির্মল হয়েছে এই সময়টাতে। এবং আমরা আ এই সময়টা যেন ভুলে না যাই। অবশ্যই এই সময়টা চেঞ্জ হবে, আমরা স্বাভাবিক জীবনে ফিরবো। তখন আবার হয়তো ব্যস্ত হয়ে যাবে এই ঢাকা শহর অথবা আমাদের যে নগরী, সেই নগরীগুলো আবার প্রাণ ফিরে পাবে। কিন্তু এই সময়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো যাতে আমরা ভুলে না যাই। আমরা যাতে ভুলে না যাই যে আমাদের একটু দূষণ কমাতে পারলেই হয়তোবা, ইস! করোনার সময়টাতে কত সুন্দর সানসেট দেখেছি, কত সুন্দর পূর্ণিমা রাত পেয়েছি। এখন কেন পাচ্ছি না? এই কোয়েশ্চেনটা যাতে, বা এই আক্ষেপটা যাতে করতে না হয়। আর 2nd কোয়েশ্চেনটা আমি ভুলে গেছি। আসিফ, সাইফ। আমার কোশ্চেনটা ছিল হচ্ছে যে এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরা বা সাংবাদিকরা, বিশেষ করে তোমরা যারা মানে টেলিভিশনের সাংবাদিকরা যারা আছো, আহ, মাঠে না গিয়ে তথ্য গ্রহণ করার বা তথ্য সংগ্রহ করার অন্য কোনো উপায় আছে কি তোমাদের? আচ্ছা, এইটা নিয়ে আমার একটা মজার একটা জিনিস শেয়ার করার আছে। সেটা হচ্ছে যে আমি একটু ব্রডলি বলতে চাই। ব্রডলি এরকম যে আমাদের এই করোনা ইমপ্যাক্ট এর কারণে যখন আমরা আবিষ্কার করলাম যে আমাদের সোশ্যাল আ ইটা হয়ে গেছে, ক্যারিয়ারটা হয়ে গেছে। সেই সময়টাতে কিন্তু আমরা অনেক ধরনের পরিবর্তন দেখতে পেরেছি আমাদের একদম ওভারঅল সবগুলো ক্ষেত্রেই। যেমন বিভিন্ন যেই সরকারি ব্রিফিং গুলা, তারপরে অনলাইন ইন্টারভিউ গুলা, সেগুলা কিন্তু আমরা দেখা শুরু করেছি যে না, আগে যখন আমরা একদম ৩০ টা ৪০ টা টেলিভিশনের ক্যামেরাম্যান, রিপোর্টার, তাহলে ৪০ টা স্টেশন যদি সেই জায়গাটা কভার করে, দ্যাট মিনস ক্যামেরাম্যান এবং রিপোর্টার মিলেই ৮০ জন। এবং সেখানে উপস্থিত যারা ব্যক্তিবর্গ আছেন তাদের একটা টিম থাকা। দ্যাট মিনস সোশ্যাল ডিসট্যান্সিং সেখানে মেইনটেইন হচ্ছে না। এবং আমাদের দিক থেকে যখন এই প্রস্তাবনাগুলো আসতে শুরু করলো যে আপনারা এই ব্রিফিং গুলো আপনাদের ওয়েবসাইট থেকে করতে পারেন, এবং সরকারি বিভিন্ন সংস্থাকে যখন আমরা সেই জিনিসগুলো জানাতে সক্ষম হলাম এবং তারাও যখন রিসিভ করলেন, তারাও আবিষ্কার করলেন যে না, আসলে আমরা যে ফরমাল ওয়েতে এতদিন ধরে আমরা ব্রিফ গুলো করে এসেছি, সেটা আসলে সবার জন্য আসলে একটু হুমকি স্বরূপ। তখন থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশন গুলো শুরু হলো। দ্যাট মিনস আমরা জাতিগতভাবে একটা অনলাইন একটা ভার্সনে কিন্তু নিজেদেরকে উন্নীত করে নিয়েছি। সো একটা দুর্যোগ কিন্তু আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায় এবং সেগুলোও কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে আসছে। ঠিক সেই ক্ষেত্রে আমরা সাংবাদিকরাও কিন্তু চেষ্টা করছি যে যতটুকু বেশি মুভ না করে, আগে
যেভাবে গাড়ি ক্যামেরা নিয়ে দৌড় দিয়ে গিয়ে ইন্টারভিউটা নিয়ে চলে আসতাম, এখন যেটা চেষ্টা করা হচ্ছে যে অনলাইনে আমরা কিভাবে তার ইন্টারভিউ কালেক্ট করতে পারি। এটা গেল হচ্ছে যে আমরা আমাদের নির্দিষ্ট যাদের সাথে আমাদের যোগাযোগ সৃষ্টি করা সম্ভব তাদেরকে অনলাইনের মাধ্যমে আমরা সেগুলো কালেক্ট করলাম। আর দ্বিতীয় যে জায়গাটা, কোনো একটা জায়গায় কোনো একটা ঘটনা ঘটেছে এবং সেইটার বড় একটা সোর্স কিন্তু এখন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, এবং সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কিন্তু আমরা অনেকগুলো তথ্য পাচ্ছি, এবং সেই তথ্যটাকে আমরা ক্রস চেক করার জন্য নিকট যে থানা আছে সেই থানার ওসির সাথে ফোন আলাপের মাধ্যমে হোক, অথবা ওই এলাকায় আমার পরিচিত কেউ আছে কিনা তাকে সেই জায়গার আশেপাশে পাঠিয়ে সেই তথ্যটা ক্রস চেক করা হোক, এরকম আমাদের যেই আমাদেরকে বিভিন্ন ভাবে যারা তথ্যটার ভিডিও অন্য কারো মোবাইল থেকে অনলাইনে আমাদের সেটা কালেক্ট করা হোক, এইভাবে কিন্তু আমরা কাজগুলো করার চেষ্টা করছি। ঠিক আজকে যেভাবে আমরা একটা লাইভ সেশন করছি, ঠিক সেভাবেই বলা যায় অনেকটা। সাইফ। ওকে, ফ্যান্টাস্টিক। খুব ছোট করে যদি তোমার কাছে জানতে চাই, করোনা ভাইরাস বলে না, আসলে আমি এই এই দুর্যোগের মুহূর্তে, বা আমরা এখন সবাই মানে একটা একটা বন্দি দশার মধ্যে আছি, এটা শুধু আমাদের দেশে না, এটা ওয়ার্ল্ড ক্রাইসিস। এই মুহূর্তে আমি যদি বলি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, আমাদের ডিফারেন্সটা একটু যদি আমাদেরকে বলতা খুব ছোট করে। আচ্ছা, এইখানে প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশন বা ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন একটা মানুষ ঘরে বসে দেখতে পারে, কিন্তু পত্রিকা অবশ্যই কারো না কারো মাধ্যমে ওই ব্যক্তির হাতে পত্রিকাটা পৌঁছাতে হবে। তো এইখানেই আসলে বেসিক পার্থক্যটা তৈরি হয়েছে। যেহেতু আমরা একটা লকডাউন সিচুয়েশনে আছি, একজন পত্রিকা বিক্রেতা তিনি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে পত্রিকা দিয়ে আসবেন, এবং তিনি কিন্তু করোনা ভাইরাসের বড় একজন ক্যারিয়ারও হয়ে যেতে পারে, রিস্কি একটা সিচুয়েশন হতে পারে। ইন দ্যাট কেস আমরা কিন্তু দেখছি যে পত্রিকা অর্থাৎ প্রিন্ট মিডিয়ার অনেকগুলো প্রতিষ্ঠানে কিন্তু অনেকটা শাটডাউনের পর্যায়ে চলে এসেছে, কিন্তু তাদের যে অনলাইন ভার্সন গুলো আছে, অনলাইন ভার্সন যারা ব্যবহার করছে তারা কিন্তু নিউজ গুলো হচ্ছে নিউজ পোর্টালের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ছড়িয়ে দিতে পারছেন, তারা তাদের যে রিডার আছে অথবা পাঠক আছে তাদের কাছে পৌঁছাতে পারছে। বেসিক্যালি সাংবাদিকতার কোনো পার্থক্য নেই, কিন্তু সিস্টেমের কারণে অথবা প্রায়োগিক দিক থেকে একটা ডিফারেন্স তৈরি হয়েছে। যারা প্রিন্টে কাজ করছেন তাদের ক্ষেত্রে আসলে এভাবে সংবাদ সংগ্রহ করে অফিসে গিয়ে প্রিন্ট আউট করে হয়তো মানুষের কাছে দেওয়া হচ্ছে না, কিন্তু তারা অনলাইন ভার্সন তারা সাংবাদিক হিসাবে মানুষের কাছে খবর পৌঁছাতে পারছে। ফ্যান্টাস্টিক। নীল ভাইয়ের কাছে জানতে চাবো, আপনি কি শান্তর সাথে একমত? আপনার যদি এই ব্যাপারে অ্যাড করার কিছু থাকে আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। নীল ভাই। না, শান্ত ভাইয়ের সাথে আমি আসলে একমত। শান্ত ভাইয়ের সাথে আমি একমত। তবে আ আ তার আগে একটি কথা বলি যে, আপনি এর আগে একটি প্রশ্ন করেছিলেন। আমি আসলে সবার কথাই শুনছিলাম। তো সেই জায়গা থেকে আমারও কিছু আসলে বলার আছে। আমি সে কথাটা বলতে চাই। যে আপনি বলছিলেন যে আসলে কোন সেক্টরে কে কাজ করেন। তো সেই জায়গায় বলতে চাই যে, একেকজন হয়তো ভিন্ন, ভিন্ন সেক্টরে আমরা কাজ করি। কিন্তু যখন আসলে সংকটপূর্ণ সময় আসে, যখন সংকট আসে, তখন কিন্তু আসলে কোন সেক্টর থাকে না। তখন একটাই সেক্টর থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ। হুম? তখন একটাই সেক্টর থাকে, সেটা হচ্ছে মানুষ। তো সবকিছু মিলে তখন কিন্তু যে সেক্টরেই কাজ করুক না কেন, সবাই এই একটা সেক্টরেই আসলে ঝাঁপিয়ে পড়ে। তো এখানে আসলে কে স্পোর্টস বিট করছে, কে কালচারাল বিট করছে, কে হেলথ বিট করছে। এগুলো আসলে আমরা দেখি না। আমরা সবাই তখন একসাথে এক সুতোয় গেঁথে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি কাজে। এবং আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে এই যে হিমেল মাহবুব আসলে যেটি বলছিল সেটি হচ্ছে যে, সাংবাদিকদের পরিবার আসলে ভীত কিনা, সাংবাদিকরা আসলে ভীত কিনা, বা সাংবাদিকরা কি করছে আমরা অনেক সময় দেখি। যেমন আপনাকে একটি কথা বলি যে, হ্যাঁ, আমি হয়তো শান্ত ভাই যেমন যমুনা টেলিভিশনে পশুদেরকে নিয়ে একটি স্টোরি করেছিল। আমিও কিন্তু আসলে ক্যান 24 এ আমিও পশুদের নিয়ে স্টোরি করেছি, এবং সেখানে আমার একজন পার্টনারও ছিল। তার নাম জিনিয়া কবির সূচনা। আমরা ২ জন যৌথভাবে অ্যা একটি কাজ করতাম। সতর্ক বার্তা নামে কাজ করতাম। তো সেখানে আমরা তুলে ধরেছি। তো সেই জায়গা থেকে একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এই স্টোরি গুলো যখন Facebook এ আমাদের যে Facebook গুলো আছে, Facebook পেজ আছে, আমাদের যে YouTube আছে। তো সেই জায়গাগুলোতে যখন আসলে এই স্টোরি গুলো আ দেয়া হয়, যেটা আসলে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাবে। কারণ অনেকেই আসলে টিভির সামনে সারাদিন বসে থাকে না। বা বসে থাকলেও হয়তো নিউজটা মিস হয়ে যেতে পারে। তো আমরা সেখানে প্রায়শই কিছু মানুষের আসলে কমেন্টস দেখি। এই প্রত্যেকটা জায়গায় এখন আসলে মানুষ কমেন্টস করে। তো যখন আমরা পশু নিয়ে কোন স্টোরি করছি তার নিচে আমরা এরকমও কমেন্টস পাই যে,
মানুষ খেতে পাচ্ছে না, তোমরা পশুর খাবার নিয়ে আসলে কথা বলছো। হ্যাঁ? তোমরা মানুষকে নিয়ে কথা বলো। অথচ সে যদি আসলে টিভিটা দেখে বা সে যদি ওই নিউজ পেজটা দেখে, তাহলে সে কিন্তু দেখবে যে মানুষ নিয়েও আসলে কথা বলা হয়েছে। কিন্তু একটা নিউজে আসলে ১০ জনকে নিয়ে কথা বলা হয় না। একটা নিউজ একটা বিষয়ের উপর আসলে তৈরি করা হয়। আবার যখন মানুষ নিয়ে আমরা স্টোরি করছি, এই যে মানুষরা খেতে পাচ্ছে না, তখন কিন্তু তার নিচে আবার অনেকে কমেন্টস করছে যে, "তোমরা মানুষ নিয়ে কথা বলছো, শুধু মানুষ নিয়েই কথা বলছো। কেন পশুরা বলতে পারে না দেখে কি তাদের কথা বলা যাবে না? পশুদের কথা বলো। ওরাও তো না খেয়ে আছে।" তো এই যে চরিত্র, মানুষের ভিতরে যে চরিত্র, মানুষের এই চরিত্রটা আসলে ভীষণ রকম পাল্টানো উচিত। কারণ আমরা যারা সাংবাদিক আছি, আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, যে গণমাধ্যমগুলো আছে তারা প্রত্যেকটা বিষয় তুলে নিয়ে আসে। তারা কোনো একটি নির্দিষ্ট বিষয় কিন্তু তুলে নিয়ে আসে না। কিন্তু একেকটি স্টোরি লাইন ভিন্ন, ভিন্ন হয় এবং একেকটি স্টোরি একেকজন সাংবাদিক করে। তো আমি যে কাজগুলো করেছিলাম, আমিও আসলে ফিচার রিপোর্ট শান্ত ভাইয়ের মতো আমিও আসলে ফিচার রিপোর্টই বেশি করি। আ তো এইবারও আসলে আমি যে রিপোর্ট গুলো করেছি সেখানে পশুদের নিয়ে রিপোর্ট আছে, সতর্কবার্তা, নিম্নবিত্ত মানুষ যে রাস্তার ধারে আছে তাদের নিয়ে রিপোর্ট আছে। এই যে ত্রাণ নিয়ে যে আসলে নয়-ছয় চলছে সেটি নিয়েও আছে। আমি যেমন একদম চাক্ষুষ দেখেছিলাম ঢাকাতেই যে ত্রাণের জন্য আসলে মানুষ দাঁড়িয়ে আছে ট্রাকের সামনে। কিন্তু তাকে বলছে, "তোমার বাড়ি কোথায়? তোমার ভোটার আইডি কই? তুমি তো নারায়ণগঞ্জের ভোটার, তোমার এখানে ত্রাণ দেয়া হবে না।" আরে সেই মানুষটা নারায়ণগঞ্জে হয়তো থাকে, তার বাসা হয়তো নারায়ণগঞ্জ। কিন্তু সেই মানুষটা কাজের জন্য ঢাকায় থাকে। সে এখন ঢাকায় আছে। সে ত্রাণ পাবে না কেন? আর সে নারায়ণগঞ্জ যাবে কিভাবে? পরিবহন বন্ধ। তাহলে কি সে না খেয়ে মরবে? সো এই বিষয়গুলো আসলে আমরা তুলে ধরার চেষ্টা করি। এবং আপনি যেটা বলছেন যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া আসলে আমরা সবাই গণমাধ্যম কর্মী এবং সেই জায়গায় একটি কথা বলি যে হ্যাঁ, একজন প্রিন্ট মিডিয়ার কর্মী হয়তো কোনো একটি স্পটে গেল সংবাদ সংগ্রহের জন্য। তাদেরও আসলে স্পটে যেতে হয়। একেবারে যেতে হয় না সেটি কিন্তু না। তাদেরও যেতে হয়। তো তারা হয়তো গেল কিন্তু তারা হয়তো সেখানে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা সময় কাটিয়ে সমস্ত তথ্য কালেক্ট করে তারা চলে আসলো। কিন্তু আমাদের হয় কি যেকোনো সংকটপূর্ণ জায়গায় যাই না কেন আমাদের একটু বেশি সময় কাটাতে হয়। কারণ আমাদের তথ্যের পাশাপাশি আমাদের আসলে ফুটেজও দরকার হয়। কারণ আমরা শুধু বলি না, আমরা দেখাইও। তো সেই কারণে হয় কি যে আবার আমাদের ভিতরে একটা জিনিস কাজ করে যে না, ফুটেজ গুলো যেন ভালো হয়। আমি ওই জায়গায় সবচেয়ে সেরা তথ্যগুলো, সত্য তথ্যগুলো যেরকম আমরা তুলে নিয়ে আসি, সেরকম ওই জায়গার সেরা ছবিগুলো, সেরা ফুটেজ গুলো কিন্তু আমরা নিয়ে আসবার চেষ্টা করি। আমরা আ লামছাম, জাতামাতা বা যদু-মধু কোনো কিছু কিন্তু করি না। তো সেই কারণে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সময় ওখানে কাটাতে হয়। তো সবকিছু মিলিয়েই কিন্তু আ মানে আ বলব যে আসলে সবাই প্রিন্ট মিডিয়া হোক কিংবা ইলেকট্রনিক্স মিডিয়া হোক, সবাই আসলে সম্মুখ যোদ্ধা এবং সবাই আসলে সবার জায়গা থেকে কাজ করছে। তো এটাই তো। আমরা কাজ করছি আসলে আমরা কাজ করে যেতে চাই। থ্যাংক ইউ নীল ভাই। একটু বলে রাখি, শান্ত, হিমেল এবং নীল ভাইকে বলে রাখছি। যদিও হোস্ট হিসেবে আমি অনেকগুলো কোয়েশ্চেন করছি এবং আমাদের লাইভ অডিয়েন্সদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনারা যাতে আপনাদের প্রশ্নগুলো বা আপনাদের মন্তব্যগুলো করেন। দেখেন মজার ব্যাপার হচ্ছে একটা কোয়েশ্চেন না এখানে। কারণ সবাই আপনাদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছে। সবাই আপনাদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছে। আমি কিছু কমেন্ট পড়ি তাহলে আপনারা বুঝবেন। ভালোবাসা সকল সাংবাদিকদের। সুমি শরীফ লিখেছেন অভিনন্দন। সাবা মেহজাবিন, much respect for everyone who are working from the front line. May Almighty Allah bless you all. MD Shahinur Rahman, শুভকামনা বন্ধু। জেনি বারোই, God bless all of you for the great service. Stay safe. লিজা রায়হান, শেয়ার করে দিচ্ছি, আল্লাহ হেফাজত করুক সকলকে, আমিন। লাভ অ্যান্ড রেসপেক্ট ফর অল জার্নালিস্ট। জাহিদুল ইসলাম লিমন লিখেছেন তোমাদের জন্য শুভকামনা, নতুন এক পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাও। আশিক আহসান এইমাত্র কমেন্ট করেছেন শুভকামনা অবিরাম ভাইয়া। তো দেখেন আপনারা আসলে যত কিছুই বলেন আমাদের আমাদের আমরা সাধারণ জনগণ, আমরা সর্বস্তরের জনগণ কিন্তু আমরা এটা জানি যে আমাদের ফ্রন্টলাইনের যোদ্ধারা যারা, যে আমাদের ডাক্তার, আমাদের নার্স, আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা, আমাদের সেনাবাহিনীর সদস্যদের সাথে আপনারা কিন্তু দেশের এই ক্রান্তি লগ্নে অনেক ভূমিকা রাখছেন, অনেক, মানে যেটা বলে শেষ করা যাবে না। সো অনেক অনেক রেসপেক্ট। শান্তর কাছে একটা কোশ্চেন ছিল আমার কাছে, শান্তর সাথে আমি কথা বলছিলাম একটু আগে আমাদের লাইভ সেশনটা শুরু করার আগে, যে বিভিন্ন অর্গানাইজেশনে ডিজাস্টার ম্যানেজমেন্ট এমপ্লয়ীদের জন্য একটা 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 স্কিম থাকে, রাইট? ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই সম্পর্কে যদি শান্ত আমাদেরকে একটু একটু বলতাম। না, এইটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন এই করোনা পরিস্থিতি ফেস করা শুরু করলাম এবং লকডাউন সিচুয়েশন যখন বাড়তে শুরু করলো, আমরা দেখলাম হচ্ছে যে বিভিন্ন সেক্টর থেকে একটা হতাশাব্যঞ্জক একটা পরিবেশ তৈরি হলো এবং বেশ কিছু জায়গা থেকে দেখতে পাচ্ছি যে অনেকেই চাকরি হারাচ্ছেন, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। আবার অনেকেই চিন্তা করছেন যে নতুন চাকরি খুঁজতে হবে। আমাদের বন্ধুদের মধ্যেও এরকম আছে।
আহ, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল তারাও অনেক টেনশনে আছে এবং সবার ভিতরে একটা অর্থনৈতিক আহ, একটা বিশাল বড় একটা ডিজাস্টারের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন এবং এটা দেখা যায় অথবা অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি, জানতে পারছি। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসে যে আসলে যখন একটা প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান যখন কাজ করা শুরু করে, স্বাভাবিকভাবে তার নিজের টিকে থাকার জন্য, তার শুধুমাত্র যে প্রতিষ্ঠান হিসেবে সে টিকে থাকবে এজন্যই যে আসলে সে আর্ন করবে, বিষয়টা তো এরকম না। তাকে টিকে থাকতে হবে তার কর্মচারীদেরকে নিয়েই টিকে থাকতে হবে এবং সেই কর্মচারী যখন একটা বিপদের মধ্যে পড়বে সেই কর্মচারীদের আহ, দেখভাল করার দায়িত্ব তো সেই প্রতিষ্ঠানের এবং প্রতিষ্ঠান সেখানে অভিভাবক এবং অভিভাবক তার সন্তান তুল্য যে কর্মচারী আছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যই একটা ফান্ড রেডি রাখার, একটা দুর্যোগ ব্যবস্থাপনা ফান্ড একটা থাকা উচিত এবং এরকম আইনও কিন্তু আছে। স্বাভাবিকভাবে আমি দেখছি যে আসলে এই পরিস্থিতিতে মাত্র আমরা 2 মাস পার করছি, একটা 1.5 থেকে 2 মাসের একটা সময় পরিক্রমার ভিতরে আমরা আছি। এর ভিতরেই কিন্তু এত বিশাল আকারে হতাশা সৃষ্টি হয়ে যাওয়া অথবা বেতন না হওয়া অথবা এই যে চাকুরি চলে যাওয়ার মতো ঘটনাগুলো, সেগুলো কিন্তু আসলে আমাদেরকে একটু চিন্তিত করছে যে আসলে ওই প্রতিষ্ঠানগুলো কি এই ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য নিজেরা প্রস্তুতি নেয়নি। তাহলে তার এমপ্লয়িকে সে যদি টিকিয়ে রাখতে না পারে তাহলে সেই প্রতিষ্ঠান তো আসলে ব্যর্থ। অর্থাৎ এই যে সময়টা আমরা পার করছি এই সময়টা আমাদেরকে অনেক কিছু আমাদের চোখের সামনে আহ, খোলাসা করে দিচ্ছে যে আমরা যেই যেই জিনিসগুলো প্রয়োজন ছিল বা যে জিনিসগুলো একদম স্বাভাবিক একটা প্র্যাকটিস হওয়া উচিত যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেই জিনিসগুলো আসলে এই প্রতিষ্ঠানগুলো মানেনি এবং না মানার কারণে কিন্তু নিজেও টিকতে পারছে না এবং তার কর্মচারীদেরকেও আসলে সেভাবে ভালো রাখতে পারছে না। না হলে এরকম একটা সময়ে এসে সবার আগেই আসলে সেই যে সুরক্ষা ফান্ড অথবা ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, সেই ফান্ড থেকেই তো অন্ততপক্ষে 5 থেকে 6 মাসের বেতন আসলে সংরক্ষিত রাখা উচিত যে কোনো প্রতিষ্ঠানে, যাতে অন্ততপক্ষে আমার এতজন এমপ্লয়ি থাকবে এবং তাদেরকে আমি বেতন সঠিক সময়ে সঠিক মানে তার সাথে যে আমার চুক্তি হয়েছে সেই চুক্তি অনুসারে আমি তাকে বেতনটা দিতে বাধ্য থাকবো। এই যে নিয়মটা, এই নিয়মটা আমি আশা করি যে পরবর্তী সময়ে আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত এই সময়টা আমরা কাটিয়ে উঠতে পারবো এবং সেই সময়টাতে সরকারেরও নজর দিতে হবে যত রকম আর্থিক প্রতিষ্ঠান আছে তারা যাতে এই ফান্ডটি এনশিওর করেছে কিনা, তার এমপ্লয়ি কতজন, তার ওয়ার্কফোর্সে কতজন মানুষকে আসলে চাকরি দিতে হয় বা দিতে হবে, সেই নাম্বারের সাথে সেই ফান্ডটা অন্তত পক্ষে একটা নির্দিষ্ট সময়, সেটা বছরের অর্ধেক সময় হোক অথবা 3 মাস হোক অথবা যে সময়টা হোক না কেন, সেই সময়ের জন্য সেই ফান্ডটা নিয়ে সে কাজ করছে কিনা এটা আসলে তদারকি করা উচিত। কেননা যখন একটা মানুষ চাকুরি হারা হন তখন তার সাথে অন্ততপক্ষে তার ফ্যামিলি গড়ে যদি আমরা 4 জন বা 5 জন ধরি, সেই 5 জন মানুষও কিন্তু একটা বিশাল বড় দৈন্যতার দিকে ধাবিত হন। আমরা দেখছি যে আসলে যেই মানুষরা আসলে ত্রাণ নেয়ার জন্য রাস্তায় আসছেন তারা আসতে পারছেন, কিন্তু একটা প্রাইভেট স্কুলের শিক্ষক যিনি যিনি আসলে সন্তানদের সামনে অথবা শিক্ষার্থীদের সামনে বিশাল বড় মাপের একজন মানুষ, যিনি আসলে সেই ছোট ছোট শিশুদেরকে জাতীয়তা বোধ শেখান, সাহসী মানুষ হওয়া শেখান অথবা বিশাল বড় মাপের চিন্তক হতে শেখান, সেই মানুষটা তো নিশ্চয়ই আসলে ওই ত্রাণের সিরিয়ালে গিয়ে দাঁড়াতে পারবেন না, তাই না? তো রাইট। সেই জায়গা থেকে এই যে মধ্যবিত্ত যে শ্রেণীটা আছে সেই শ্রেণীর কেউ যদি এইভাবে চাকরিহারা হয়ে যান আউট অফ নো অর্ডার, তিনি যখন দেখবেন যে আমি বেতন দিয়ে চলতে হচ্ছিল, সেই বেতনটা বন্ধ হয়ে গেছে, এই মুহূর্তে তিনি কোথাও চাকরি পাবেন না, কারণ কোনো প্রতিষ্ঠানই খোলা নেই। এই যে সময়টা, এই সময়টার জন্য আসলে ওই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরকারি প্রণোদনার জন্য আসলে অ্যাপ্লাই করা হচ্ছে অথবা বলা হচ্ছে যে আমরা টিকতে পারছি না, আমাদেরকে প্রণোদনা দিতে হবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে যখন আর্থিক প্রতিষ্ঠান করা হয়েছে তখন আসলে এই দুর্যোগ ব্যবস্থাপনা ফান্ডটি কেন তৈরি করা হয়নি? যদি তৈরি করা হতো, আমার ধারণা 6 মাসও যদি লকডাউন থাকে একটা দেশ, সেই 6 মাসও একটা সিস্টেম ডেভেলপ করে এগিয়ে নেওয়া সম্ভব। এটা হচ্ছে একটা সামগ্রিক একটা শিক্ষা আমাদের জন্য। এই শিক্ষাকে আসলে কাজে লাগিয়ে ভবিষ্যতের যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আসলে সেভাবে নির্মাণ করতে হবে। আমরা যে সমস্যাগুলো এখন দেখতে পাচ্ছি, আমি আরেকটু টপিকের বাইরে যাই, যে যেই জায়গাগুলোতে আমরা ল্যাকিংস দেখেছি, আমরা দেখছি যে
যখন স্যানিটাইজার সংকট শুরু হয়েছে তখন বিভিন্ন সংগঠন কিন্তু স্যানিটাইজার তৈরি করা শুরু করেছে। যখন আমরা মাস্কের সংকট দেখেছি তখন বিভিন্ন সামাজিক সংগঠন এমনকি অনেক গার্মেন্টসও কিন্তু একদম জাস্ট চ্যারিটি ওয়ার্ক হিসেবে কিন্তু মাস্ক তৈরি করা শুরু করেছে। আবার ঠিক সেই সময় আমরা দেখেছি যে 20 টাকার মাস্ক কোন একজন ব্যবসায়ী বিক্রি করছেন 200-300 টাকায়। এই যে পার্থক্যের জায়গাগুলো, আমাদের যে নৈতিক স্খলন ঘটেছে ব্যবসায়ীদের, সেই জায়গাটা থেকে আসলে বেরিয়ে আসতে হবে। আমরা যদি সামগ্রিকভাবে মানবিক না হতে পারি, তাহলে আসলে এই যে দুর্যোগ, একটা দেশ বা একটা জাতি যখন দুর্যোগের সময়টা পার করছে, ঠিক সেই সময়টাতে আসলে এই যুদ্ধে আমরা হেরে যাব ওই নৈতিক স্খলন ঘটা কয়েকজন মানুষের কারণে। এবং সেই মানুষগুলোকে আসলে আইডেন্টিফাই করা উচিত এবং তাদেরকে, আমি যেটা বলবো যে আগে একটা সময় ছিল না যে সমাজ থেকে আসলে তাদেরকে বয়কট করা হোক অথবা একঘরে করা হোক। আসলে আমাদের সেই প্র্যাকটিসটাও দরকার যে কিছু, কিছু মানুষ যারা এই ধরনের প্র্যাকটিস গুলো করছে, যারা 20 টাকার জিনিস 200 টাকায় বিক্রি করছে, আমরা হয়তোবা তাদের কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা আমরা নিব না। কারণ আমরা চাইবো যে সমাজে একটা যাতে ওয়েল ব্যালেন্স একটা সিস্টেম থাকে। সো ফার আমি আসলে প্রত্যেকটা সহযোগী প্রতিষ্ঠান যারা আছে, টিসিবিএ থেকে শুরু করে যারা ন্যায্য মূল্যের পণ্য মানুষের হাতে তুলে দিচ্ছে এবং যারা বাজার নিয়ন্ত্রণ করছে, আলহামদুলিল্লাহ আমরা যখন দেখতাম যে একটা বড় ছোটখাটো ক্রাইসিস সময় আমরা দেখেছি যে পেঁয়াজের দাম হিউজ বেড়ে গিয়েছে। একটা সময় গিয়েছে আমরা দেখেছি, আমি নিজে রিপোর্ট করেছি যে পেঁয়াজের দাম এত পরিমাণ বেড়ে গিয়েছে। তবে এই যে একটা সময়ের ভিতরে আমরা যাচ্ছি, এত দুর্যোগের একটা সময় যখন লকডাউন সিচুয়েশন, সারা দেশ লকডাউন হয়েছে, তখনও আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ বাজার মূল্য কিন্তু অনেকটাই সীমিত আকারে রাখা সম্ভব হয়েছে। এটা আসলে অনেক বড় একটা থ্যাঙ্কস গিভিং একটা জায়গা এবং আমাদের যে একটা প্র্যাকটিস তৈরি হয়েছে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ছোটখাটো প্রবলেমকে অনেক বড় আকারে ভাইরাল করার চেষ্টা করছি। এই জায়গা থেকেও আসলে আমার কাছে মনে হয় যে একটু সবাইকে একটু নমনীয় হতে হবে। আসলে এখন সময়টা আসলে প্রতিবাদের না, এখন সময়টা আসলে প্রতিরক্ষার। সেই প্রতিরক্ষার জায়গাটা আসলে আমরা ইনশিওর করতে পারবো যার, যার ব্যক্তিগত জায়গা থেকে। আজকে সচেতন একজন মানুষ যদি আ রাস্তায় বের হন এবং তাকে যদি জিজ্ঞেস করা হয়, আমরা নিজেরাও ইন্টারভিউ করেছি যে আপনি আসলে কি করেন পেশায়? তিনি তার পেশা জানিয়েছেন এবং তিনি উচ্চশিক্ষিত এবং ভালো একটা পরিসরে তিনি চাকুরি করেন অথবা ভালো সমাজের একটা উচ্চ পর্যায়ে তিনি আছেন এবং তিনি বেরিয়েছেন আসলে কোনো কারণ ছাড়া। তার ভালো লাগছিল না বাসায়। তিনি বাজারের কথা বলে বাজার করতে এসছেন। এই যে একজন সচেতন, শিক্ষিত, উচ্চশিক্ষিত সমাজের একজন উচ্চ পর্যায়ের একজন মানুষও যখন এরকম উদাসীন হবেন, তখন আসলে আমরা 18 কোটি মানুষের কত পার্সেন্টকে উদাসীন আ দেখতে প্রস্তুত আছি? আমার কাছে মনে হয় যে সবাইকেই সচেতন করতে হলে যারা আমরা বেসিক সচেতন হওয়ার যোগ্যতা রাখি, তাদেরকে আগে আসলে সচেতন হতে হবে। আজকে আমি আমার পরিবারের সবাইকে যখন ঘরে আবদ্ধ করতে পারছি, তখন আমি গিয়ে আমার প্রতিবেশীকে আমি বলতে পারবো যে, "এই যে উদাহরণ আপনার সামনে যে আমার বাসাকে আমি লকডাউন করেছি, এবার আপনি আপনার বাসাকে লকডাউন করেন।" এবং থাকে না যে আসলে এই যে লকডাউন সিচুয়েশন এ আমরাও কিন্তু বারবার রিপোর্ট করছি যে মানুষজন লকডাউন মানছেন না, মানুষজন বেরিয়ে যাচ্ছেন, মানুষজনের প্রয়োজনে বের হচ্ছেন। হ্যাঁ, কিছু, কিছু বেসিক প্রয়োজন থাকবেই। আমরা সেটাকে হয়তোবা এড়িয়ে যেতে পারব না। কিন্তু আ কিছু, কিছু বিষয় তেমনই আছে যে আমরা এলাকা ভিত্তিক যদি একটা সামাজিক সংগঠন হিসেবে কাজ করতে পারি, এলাকার যুব সমাজ যদি সেভাবে কাজ করতে পারে অথবা পঞ্চায়েত আছে অথবা আ প্রত্যেকটি বাড়িতেই অথবা ফ্ল্যাটেই আমরা সমিতি দেখি যে একটা কমিটি করা হয়। তারা যখন উদ্যোগী হয়ে একটা নিজেদেরকে একটা কন্ট্রোলিং এর মধ্যে নিয়ে আসতে পারবে, তখন এখানে তো আমাদের পুলিশ আসার দরকার হয় না। এখানে আমাদের আর্মিদেরকে আসতে হয় না। এবং তাদের কাজটা আমরা কিন্তু এভাবে কমিয়ে দিতে পারি। এবং এই যে আমরা দেখছি যে অনেক পুলিশ সদস্য আক্রান্ত হচ্ছেন। কেন আক্রান্ত হচ্ছেন? কারণ আমরা জাতিগতভাবে আসলে উদাসীন। এই যে অংশটুকু আমাদের সামনে চলে এসছে, এখান থেকে আসলে সবার একটু সচেতন হতে হবে, শিক্ষাটা নিতে হবে। চেষ্টা করতে হবে যাতে প্রত্যেকটা উইং এর কাজ সহজ হয়ে আসে। কাজ যদি কঠিন হয়ে যায় তখনই আসলে যুদ্ধটা কঠিন হয়ে যায়। আমরা নিজেরাই যুদ্ধটাকে আসলে কঠিন বানিয়ে ফেলছি কিনা এটাই আমার একটা প্রশ্ন রয়ে গেল। সাইফ। চমৎকার শান্ত, চমৎকার। অনেক ধন্যবাদ তোমার এই মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। হিমেল, অনেকক্ষণ তুমি বিশ্রাম নিছো। তোমার কাছে একটা কোয়েশ্চেন করি। রিসেন্টলি তোমার ফেসবুক ওয়ালে দেখলাম একটা পোস্ট করেছো। একটি করোনা পরীক্ষা এবং আমাদের মানসিকতা। খুব ছোট্ট করে যদি আমাদেরকে একটু বলতা। আমি আগের দুটি কোশ্চেনের একটু ব্যাখ্যা দিতে চাই। আমার কিছু বলার আছে। যেটা হচ্ছে যে তুমি প্রশ্ন করেছিলে যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে পার্থক্য কোথায়? কাজের পার্থক্য।
আমার আর দুজন সহকর্মী বলেছেন যে অনেক মিডিয়া বন্ধ হয়ে যাচ্ছে, প্রিন্ট মিডিয়াতে সেই পত্রিকাগুলো মানুষের হাতে হাতে পৌঁছানো, নানা কথা বলেছে। তবে আমার মনে হয় যে আসলে তারা দু একটি পত্রিকা বন্ধ হয়ে গেলেও কিন্তু তারা কিন্তু এখনো আহ, অন্যান্য যারা আছে বেশিরভাগই মানে দুই একটি বন্ধ হয়েছে, সেই জায়গা থেকেও কিন্তু আমাদের দুই একটি চ্যানেলের অনেকে আক্রান্ত হয়েছেন, কিন্তু তারা কিন্তু থামেননি। তারা কিন্তু তাদের যে নিউজ গুলো তাদের ব্রডকাস্টিং তারা কিন্তু অব্যাহত রেখেছে। সে জায়গা থেকে পত্রিকায় যারা আছেন তারা তাদের কাজের ধরনটা এখন অনেকে মানে বেশিরভাগই পত্রিকা অফিস তাদের রিপোর্টারদের বাসায় বসেই একটি তথ্য এবং নিউজ দেওয়ার জন্য অনুমতি দিয়েছে। তারা বাসায় থেকেই কাজ করছে। সেই ক্ষেত্রে তাদের একটি ঘটনা ঘটলে সেটি তাদের যে সোর্স আছে বাইরে, সেই সোর্স তাদের সেই তথ্যগুলো নিশ্চিত করে। তাদের নিউজের যে তথ্যগুলো। তো তাদের কাজের ক্ষেত্রে তাদের একটু সুবিধা হচ্ছে যে তারা বাসা থেকে ফোনে তথ্যগুলো দিতে পারে। আর আমাদের একটু কঠিন হয়ে গেছে যে আমাদের যেহেতু ভিজুয়াল মিডিয়া আমাদের কিন্তু এই তথ্যগুলো অন স্পট গিয়ে নিতে হয়। সেক্ষেত্রে আমরা কিছু জায়গায় ইদানিং ছাড় পেয়েছি যে যে ইন্টারভিউ গুলো আমাদের সামনাসামনি নিতে হয় সেটি হয়তো আমরা এখন কোনটা যদি সম্ভব না হয় সামনাসামনি নেওয়া, আমরা ফোনে নিয়ে নিই এবং সেটি ফোনেই ফোন রেকর্ডটাই চালানো হয়। তার একটি ছবি ব্যবহার করে আমরা সেই জায়গায় কিছুটা শিথিলতা আছে। আরেকটি জিনিস যে সব ভিজুয়াল যে দেখাতে হবে মিডিয়াতে এখন সে বিষয়টি নেই। আমরা গ্রাফিক্স ইউজ করেও আমরা কিছু নিউজ দিচ্ছি। স্টিল ছবি যেটা শুধু পত্রিকায় যে ছবিগুলো যায় স্টিল পিকচার। যেহেতু আমাদের ভিজুয়াল মিডিয়া আমাদের ভিডিও থাকলে ভালো হয়। বাকি কিন্তু তাই বলে কিন্তু সবই আমরা স্টিল পিকচার দিয়ে গ্রাফিক্স দিয়ে কিংবা ফোনো রেকর্ড দিয়ে দিতে পারি না। বেশিরভাগই দিতে হয় যেটি বাস্তব সামনে গিয়ে সেই ছবিটা নিয়ে আসতে হয়। এই তো এখানেই আমার কাছে মনে হয়েছে যে পার্থক্যটা হয়তো পত্রিকার কিছুটা কাটতি কম আগে যে হারে সেল হতো মানুষের কাছে পৌঁছাতো সেখান থেকে কিছুটা সীমিত, কিন্তু আমার মনে হয় না যে তারা খুব বেশি সমস্যায় এখনই পড়ে গেছেন। এটি একটি বিষয়। আরেকটি বিষয় বললেন যে ভয়ের যে বিষয়টি প্রথমে প্রশ্ন করেছিলাম, আমরা বলেছি আমাদের জায়গা থেকে আমরা কিভাবে কাজ করি, কিভাবে দেখছি। তো আপনি এর বিপরীতে চিন্তা করেন আমাদেরও কিন্তু পরিবার আছে। আমরা যখন অ্যাসাইনমেন্ট থেকে আসি তখন আমাদের আশপাশে যারা থাকেন কিংবা উম আ হয়তো প্রতিবেশী কিংবা অফিসের আশেপাশে যারা থাকেন মানে বাইরে যাদের সাথে দেখা হয় তারা কিন্তু একটু মনে ভয় পায় যে ও এখানে গেছে, হাসপাতালে গেছে কিংবা নিউজ কভার করতে গেছে, ওর গায়ে জীবাণু থাকতে পারে কিংবা করোনা ভাইরাস থাকতে পারে। আসলে ভাইরাসটা যে তোমার দ্বারা আমার ছড়াবে না আমার দ্বারা তোমার ছড়াবে এটা কিন্তু কেউই আমরা নিশ্চিত করে বলতে পারি না। সবাই সচেতন থাকবো। এই জায়গা থেকে সেই সন্দেহের জায়গা মানে এই ধরনের একটা সিচুয়েশন হয়ে গেছে। সেইখানে যখন পরিবারে আসি তখন পরিবারেও তো বয়স্ক মানুষ থাকেন কিংবা শিশু থাকেন। আমি শুধু আমার কথা বললে তো হবে না। আমাদের আরো যারা সহকর্মী আছেন তাদের কথাও বলতে হবে। সেই জায়গা থেকে কিন্তু একটা বড় হুমকির মধ্যে অবশ্যই আছেন সাংবাদিকরা। আপনি হয়তো জেনে থাকবেন যে এখন পর্যন্ত ৩ জন গণমাধ্যম কর্মী বাংলাদেশে মারা গেছেন। এর মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং একজন সাসপেক্টেড ছিলেন। পরে অবশ্য তার নেগেটিভ রেজাল্ট এসেছে। আর এরই মধ্যে ৮০ জন কিন্তু করোনা আক্রান্ত হয়েছেন গণমাধ্যম কর্মী। এই ৮০ এখানেও জনে আমার কি এই ৮০ জনে কি গণমাধ্যম কর্মী বলতে এই ৮০ জনে কি ইলেকট্রনিক মিডিয়ার অথবা অর প্রিন্ট মিডিয়ার? উভয় ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া মিলিয়ে এখানেও একটি বিষয় আছে, সেটি হলো আপনি চিন্তা করবেন যে উম, যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু আপনি তাদেরকে সঠিক সুরক্ষা সামগ্রী দেন বা না দেন তারা কিন্তু মাঠে থাকবেন। এটা তাদের কমিটমেন্ট দেশের মানুষের প্রতি। আমি বলছি না তাদের কিছু দেওয়া হয়নি, তাদের অবশ্যই দেওয়া হয়েছে। সেটা পর্যাপ্ত কিনা, সেই পিপি সবাই সঠিকভাবে ব্যবহার করছেন কিনা এটাও কিন্তু একটা বড় বিষয়। এটা একটি গেছে এবং হাসপাতালগুলোতে কিন্তু চিকিৎসকদের জন্য হয়তো বিশেষ কোনো ব্যবস্থা রাখা হয়েছে। কোথাও ৫টা ১০টা করে বেড রাখা হয়েছে। তারা যদি আক্রান্ত হয় তাদের যাতে চিকিৎসা দেওয়া যেতে পারে। আপনি আরেকদিকে দেখেন যে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন তাদের জন্য কিন্তু একটি পুলিশ হাসপাতাল আছে কিংবা তাদের জন্য আলাদা হাসপাতাল আছে। সেনাবাহিনীর জন্য সিএমএইচ আছে।
তো তারাও কিন্তু প্রায় 1200-র বেশি আক্রান্ত হয়েছেন। কিন্তু সাংবাদিকদের জন্য কিন্তু সেই ধরনের কোনো আপনি মানে ২ নাম্বার ৩ নাম্বার র‍্যাংকিং করলেও হয়তো ৪-৫ এর মধ্যে গেলেও সাংবাদিকদের জন্য কিন্তু আলাদা তেমন কোনো ব্যবস্থা নেই। ইভেন একটি অ্যাম্বুলেন্স কোনো সাংবাদিক যদি অসুস্থ হয়ে যায়, একটা ফোন দিলে যে অ্যাম্বুলেন্স এসে তাকে নিয়ে যাবে সেটিও কিন্তু আলাদা ইয়ে নেই। আমাদের এখানে অনেক সংগঠন আছে। আমরা প্রত্যেকবার নির্বাচন করি, আমরা অনেক বড়, বড় কথা বলি। উম মানে সংগঠনের অভাব নেই। কিন্তু এই যে আমি আপনাকে বলেছি যে ৮০ জন সংবাদকর্মী আক্রান্ত হয়েছেন, এই তথ্যটাও কিন্তু আমাদের নির্ভর করতে হয়েছে ২-১ জন সাংবাদিকের উপরে যারা এই তথ্যটি রাখছেন। কিন্তু আমাদের এই সংগঠনগুলো কি কাজ করছে? তারা কি এদের ঘরে, ঘরে খাবার পৌঁছে দিচ্ছে? যারা আসলেই মানে সাংবাদিকদের মধ্যে সবার অবস্থা তো সচ্ছল না। তারা কি আসলেই তারা কি দায়িত্ব পালন করছেন? এখানেও কিন্তু একটা বিষয় আছে। তো এই দিক থেকেও কিন্তু গণমাধ্যম কর্মীরা নিগৃহীত। আপনার ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি একটি সোসাইটি রয়েছে। তারা প্রতিদিন কত চিকিৎসক আক্রান্ত আজকে কিছুক্ষণ আগেও জানিয়েছেন যে ৬৩৫ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। আর যারা নার্স কিংবা অন্যান্য স্টাফ আছে সব মিলিয়ে ডাবল। কিন্তু আমাদের কিন্তু এই জায়গাটি নিয়ে কাজ করার মতো এখনো কোনো প্ল্যাটফর্ম নেই। আমরা উম যে কারণে আমাদের যিনি করোনা সাসপেক্টেড ছিলেন, তাকে বলা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে হার্টের সমস্যা ছিল, তিনি মারা গেছেন। কিন্তু এটিও তারা অভিযোগ করেছেন, তারা অনেকক্ষণ হাসপাতালে তিনি পড়েছিলেন, তার কাছে কেউ যায়নি। এখন কেন যায়নি কিংবা কি বিষয় সেটি আমরা হয়তো মানে বুঝতে পারি। এখন যে সামাজিক পরিবেশ পরিস্থিতি তা দেখে আমরা বুঝতে পারি। আবার আমরা কিন্তু শান্ত যে কথাটা বলছে যে নীতি নির্ধারণ কিংবা সামাজিক মূল্যবোধের কথাটা, এই বিষয়গুলো কিন্তু আসলে মানে আমার কাছে মনে হয় এটি আমার ব্যক্তিগত মত যে বাংলাদেশের জনসংখ্যা, ঘনত্ব, বাংলাদেশের আয়তন, ঘনত্ব সবকিছু মিলিয়ে আমাদের মানে কিছু খুব শর্টকাট চিন্তা ভাবনা করতে হবে। সবকিছু কিন্তু এই মানে এই মূল্যবোধ দিয়ে হয় না। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন আমরা কিছু একটা পেলেই আমরা কিন্তু Facebook সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন কোন কিছু বুঝিয়া না বুঝিয়া আমরা কিন্তু সেটা নিয়ে আমরা কিন্তু ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেলি। আমরা একটা জাজমেন্টাল জায়গায় চলে যাই। কিন্তু আমরা আমাদের মানে যারা এগুলো করেন তাদের কি আদৌ সে বিষয়ে ধারণা আছে কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে। হয়তো তারা মনের একটা ভয়ের জায়গা থেকেই সেই কাজটি করেন বা তারা উদ্বিগ্ন সেজন্য করেন। কিন্তু মা করবেটা কে? দায়িত্বটা নিবে কে? আমরা সবসময় সরকারের ঘাড়ে দোষটা পাই, আমরা নিজেদের ঘাড়ে দোষটা পাই, আরেকজনের ঘাড়ে দোষটা পাই। ওই শান্ত যেটি বলছিল যে এটি হয়নি কিংবা বাইরের আকাশ দেখা। মানে বাংলাদেশের অবস্থা আসলে এত আমাদের এই এই আমার কাছে মনে হয় যে এইখান থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে। একটি বিষয় হলো এই সময় কারো জ্বর আসতেও কিন্তু যত আপন লোকই হোক, কপালে হাত দিয়ে কিন্তু জ্বরও দেখে না। সেই জায়গায় আমরা গণমাধ্যমে দেখেছি একজনের মা, বৃদ্ধ মা অসুস্থ হাসপাতালে রেখেই কিন্তু সে চলে গেছে কিংবা পালিয়েছে। তো সিচুয়েশনটা এরকম। আমি তাকে দোষারোপ করছি না। তাদেরও যদি ভালো করে কাউন্সেলিং করা হতো, তাইলে এ ধরনের ঘটনা ঘটতো না। এখান থেকে কিন্তু আরো শিক্ষার বিষয়টি যে আপনি আ একজন বাসায় কাজ করেন এক বুয়া, তিনি হচ্ছে ১৫ দিনের ত্রাণ পেয়েছেন। ১৫ দিনের বেশি যেটা পেয়েছেন তিনি সেটা বিক্রি করে দিতে চান। ওই বাসার মালিককে বলেছেন যে তারা কিনবেন কিনা। কারণ তার মানে আরো বাড়তি রয়েছে। আর তার মানে বোঝা গেল যে কেউ অনেক বেশি পেয়েছে আবার কেউ একেবারেই পায়নি। কেউ হয়তো চাইতেই পারেনি ত্রাণটা। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিব যে আমার বোনের বাসায় কাজ করে একজন খালা। উনাকে মানে প্রতিদিনই আমার বোন কিছু হেল্প করার চেষ্টা করে। হয়তো রান্না করলো সেটা দিয়ে দিল কিংবা চাল-ডাল। উনি সেটা নিবেন না। উনি একটু সহজ সরল। উনি নিবেন না এজন্য উনি টেলিভিশনে দেখেছেন যারা মধ্যবিত্ত তারা কারো কাছে চাইতে পারবে না। তারা তো গরিব মানুষ, তারা চেয়ে খেতে পারবে। তো এই যে আসলে সবার মূল্যবোধ, সবার চিন্তা ভাবনা তো এক হবে না। তো এইটা ধরে শান্ত যেটি বলছিল যে কয়েকজন মানুষের জন্য সব অর্জন ম্লান হয়ে যায়। এটা কিন্তু শুধু আমাদের দেশে না, সারা বিশ্বে এই ধরনের সমস্যা আছে, এটা থাকবে। তবে আমার মনে হয় যে বাংলাদেশে যেহেতু গরিব মানে দরিদ্রের সংখ্যা বেশি। আমাদের এর মধ্যে যেটি করা উচিত ছিল যে মানে আমরা সবসময় বলি যে আমরা আইটি সেক্টরে অনেক ডেভেলপ করেছি। আমাদের ছোট পরিসরে হলেও সেই জায়গাগুলো কাদেরকে ত্রাণ দেয়া হলো, তাদেরকে কতদিনের দেয়া হলো, আবার কতদিন লাগবে। এই জায়গাগুলো নিয়ে কিন্তু
কাজ করার জায়গা আছে। ভবিষ্যতে যে আরো বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন আমরা হব না, বড় বিপদের সম্মুখীন হব না, এটা কিন্তু বলা যায় না। আর আরো কিছু বিষয় আপনি যেটি বললেন যে আমার ফেসবুকের স্ট্যাটাস নিয়ে, আপনি উম আমরা মানুষের জন্য কাজ করি, কিন্তু আমাদেরই কিন্তু মানে মাঝে, মাঝে মানবাধিকার লঙ্ঘন হয়। সেটিও কিন্তু দেখার কেউ নাই। ধরেন আমি সেটি লিখেছিলাম যে আমি যেহেতু জানুয়ারির ১ম থেকে কাজ করছি, যারা করোনা সাসপেক্টেড, যারা কিংবা যারা পরীক্ষা করাতে চান, তারা কিন্তু লুকিয়ে আশেপাশের কাউকে না বলে তারা কিন্তু সেটা করতে চান। এখন আপনার আইইডিসিআর থেকে নমুনা নিতে আসবে বাসায়, আপনার ধরেন আশেপাশের বাড়ির লোকজন তারা কেউ আসতে দিবে না। কারণ কি? আইইডিসিআর এর ওরা আসলে কিন্তু এখানে করোনা রোগী আছে, মানে যদি আশেপাশের মানুষও আক্রান্ত হয়ে পড়ে তখন কি করবে? এখন ফলে এই জিনিসটা, এইসব রোগীরা কি করছে কিংবা মানুষ কি করছে? হাসপাতালগুলোয় যাচ্ছে এবং তারা কিন্তু তথ্য গোপন করছে। তথ্য গোপন করছে কেমন? আ ওখানে চিকিৎসকরা ১ম এ জিজ্ঞেস করে যে বাড়ি কোথায় কিংবা কোনো আ বা কারো সাথে মিশেছে কিনা, কোনো কনট্যাক্ট এ এসেছে কিনা। সে কিন্তু ওই তথ্যগুলো গোপন করছে। তার পরিবারের দেশের বাইরে থেকে আসা মানুষ আছে, সে তথ্য দিচ্ছে না। ফলে দেখা যাচ্ছে তার একটু যদি অস্ত্রোপচার হচ্ছে কিংবা তার চিকিৎসা দিতে গিয়ে আশেপাশের চিকিৎসক, নার্স থেকে শুরু করে আশেপাশের রোগীরাও এফেক্টেড হচ্ছে। এখন আপনি চিকিৎসকরা দোষ দিচ্ছেন সেই রোগীকে। আর রোগীর জায়গা থেকে আপনি চিন্তা করেন, তাকে সমাজ কিন্তু ভালোভাবে দেখছে না যে সে আক্রান্ত। আমরা কিন্তু সবাই মনের দিক থেকে, মুখের দিক থেকে আমরা সবাই উদার। কিন্তু আমরা কিন্তু কাজের ক্ষেত্রে সবাই উদার না। আমাদের যে প্রস্তুতি, আপনার চিকিৎসা, খাদ্য, অন্যান্য সবকিছু মিলায় যে প্রস্তুতি, তার মধ্যে কিন্তু এটাও মিডিয়াতে এবং এটাও সরকারের পক্ষ থেকে বারবার আ প্রচার করা দরকার ছিল যে এটা হলে মানুষ কিভাবে আক্রান্ত হতে পারে, একজন হলে সাথে, সাথে সে কি করবে, এই ধারণাগুলোও কিন্তু মানুষের মনে দেয়া উচিত ছিল। কারণ এখানে কিন্তু এই যে একটা ভীতি তৈরি হয়েছে যে এর দ্বারা হতে পারে, ওর দ্বারা হতে পারে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি মানে অন্য মানুষের মূল্যবোধ নিয়ে না দেখে আমাদেরই কিছু মানুষ আছে কিংবা আমাদের মানে আমরা যেই ক্লাসে চলি, আমরা দাবি করি, সেখানে কিছু মানুষ আছে ধরেন একটি বাসার দরজায় ঢুকবে কিংবা অফিসে ঢুকবে, উনি নিজে গেট খুলবেন না। উনি দাঁড়িয়ে আছেন, কখন আরেকজন আসবে এসে ওই গেটটা খুলবে তখন উনি ঢুকবেন। উনি কিন্তু পুরা পিপিই পরে, হাতে গ্লাভ পরে, সব পরে উনি প্রোটেকশন নিয়ে আছেন। কিন্তু উনি ওই হ্যান্ডেলে হাত দিবেন না গ্লাসের। তার মানে উনার জীবনটা, মানে উনি বাঁচতে চান, উনার জীবনটা মানে মুখ্য। আর মানে যাদের দিয়ে খোলাবেন তাদেরকে উনি চিন্তা করছেন না যে তারাও যে আক্রান্ত হতে পারে। আসলে কি এভাবে আক্রান্ত হয় কিনা, আক্রান্ত হলে কি করার আছে, এই জায়গাগুলো কিন্তু আরো ক্লিয়ার করা উচিত ছিল। আমরা হয়তো বাংলাদেশ উম কিছু জায়গা থেকে আপনার টিকা দেয়া এবং আ আবহাওয়া সবকিছু মিলিয়ে আমরা হয়তো এগিয়ে রয়েছি। তো ফেসবুকের স্ট্যাটাস যেটি দিয়েছিলাম যে এটি আসলে মানুষ যারা নমুনা দিতে আসছে তাদেরকে আমি সেই মানে দূর থেকে দেখছি, তো তারা মানে মনে হচ্ছে যে তার এইডস হয়েছে কিংবা এমন কোনো রোগ হয়েছে যেটা বললে মানে সমাজে মুখ দেখাতে পারবে না। বাস্তবতা কিন্তু এখন অনেকটা এরকমই হয়েছে। এজন্য এই কাউন্সেলিংটাও খুবই জরুরি। এখন আমরা যদি চিন্তা করি আমেরিকায় কতজন আক্রান্ত হলো, বাংলাদেশে তার থেকে কম আক্রান্ত হলো, কম মারা গেল, সেই হিসাব করলে হবে না কিন্তু। আমরা যেহেতু এটা বলছি যে এটা যুদ্ধ, আমাদের সবাইকে মিলেই যুদ্ধটা চালাতে হবে। কোথাও যদি আমাদের কোনো ল্যাকিংস থাকে, গ্যাপ থাকে, সেটা স্বীকার করে নিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ একটা ভুল হতেই পারে, একটা উম আ মি বড় ধরনের মিস্টেক হতেই পারে। কিন্তু সেটা যে শুধরানো যাবে না তা কিন্তু না। সেটা শুধরালে কিন্তু তার থেকেও ভালো কিছু হতে পারে। তো ওই যে শান্ত, নীল ভাই দুজনেই বলছিলেন যে আমাদের যে মূল্যবোধ, আসলে মূল্যবোধের পরিবর্তন দরকার। কিন্তু আমরা তো বলি, আমরা নিজেরাই বলি কিন্তু নিজেরাই সেটা কিন্তু মানি না। আপনি খেয়াল করে দেখবেন আমরা দেশের বাইরে যদি যাই, আমরা কিন্তু অক্ষরে, অক্ষরে সবকিছু পালন করি। কিন্তু আপনি কিন্তু এটা খেয়াল করে দেখেন, আমরা যখন বাংলাদেশে আসি, আপনার যারা দেশের বাইরে থেকে আপনার মার্চ থেকে এপ্রিল পর্যন্ত প্রায় ৬ লাখ মানুষ দেশের বাইরে থেকে ভিতরে এসেছেন। সেখানে আমাদের, আপনি বলছিলেন যে আমরা ২০০১ এসএসসির ব্যাচের। সেখানে আমাদের এক বন্ধু, আ আ সে চিকিৎসক, সে ডিউটি করে। সে যেটি আমাকে জানিয়েছে যে ধরেন একটি আর্চওয়ে পার হতে হয় একজন, একজন করে। এখন অনেকের তো জ্বর থাকতে পারে, জার্নি করে আসছে।
তখন যদি মানে কাউকে ফাইন্ড আউট করা যায় তাকে তো কোয়ারেন্টিনে পাঠানো হবে। কি করেছে, পেছন থেকে ঠেলা দিয়ে আর্চওয়ে সব মানে এক ধাক্কাতে আর্চওয়েটা ভেঙে গেছে। এখন আর একটা ওইখানে আর্চওয়ে বসাতে হলে তো মিনিমাম সময় দরকার, ওই সুযোগে সবাই বের হয়ে গেছে। তো এটা কি আপনি বাইরের দেশে পারতেন? আপনি বাংলাদেশকে গালি দেন, বাংলাদেশ কি ব্যবস্থা করেছে, বাংলাদেশ কি করে, সবকিছু বুঝলাম। আপনি কষ্ট করেছেন সেটিও বুঝলাম, কিন্তু আপনাদের তো উচিত ছিল যে এই নিয়মটা মানা। আপনি দেশে এসে বউ নিয়ে বাইকে করে হাওয়া খেয়ে বেড়াচ্ছেন, কিংবা যে জায়গাটা আসলে নাই, মানে রেমিটেন্স যোদ্ধা তাদেরকে খুব রেসপেক্ট করে বলছি যে তারাও হয়তো সবাই একরকম না। তো সব দিকেই মানে হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক না, তেমনি যারা এখন প্রাণ দিচ্ছে, যে চুরিদারির বিষয় আসলো, সবাই যে এক পর্যায়ে হবে, ভালো হবে সেটাও আশা করা যায় না। এর মধ্যে থেকে আমাদের ভালোটুকু বের করে নিয়ে আসতে হবে, এর মধ্যে থেকে কিছু মানুষকে। তবে আপনি চিন্তা করে দেখেন, বেশিরভাগ মানুষই কিন্তু পজিটিভ কাজগুলোই করে, নেগেটিভ কিন্তু খুবই কম মানুষই করে এবং আমাদের চোখে পড়ে। তো সবকিছু মিলে আমার মনে হয় যে এখান থেকে অনেক শেখার কিছু আছে, এবং এই করোনাই শেষ নয়। ভবিষ্যতে আমরা কি করব, আমাদের কোথায় ল্যাকিং ছিল, আমাদের কি কি হয় নাই, এই জিনিসগুলো আমাদের খুঁজে বের করতে হবে এবং আমাদের কিন্তু প্রস্তুতি রাখতে হবে। তো এই ছিল আপনার প্রশ্নের ছোট করে উত্তর দিতে গিয়ে বড় করে দিলাম। না না, কোনো তো সমস্যা নাই হিমেল, থ্যাংক ইউ সো মাচ। আই মিন অনেক ধন্যবাদ যে তুমি অনেক কিছু শেয়ার করছো আমাদের সাথে, বিশেষ করে যে পজিটিভ মাইন্ডসেট, আমাদের যার যার অবস্থান থেকে আমাদের আসলে কি করা উচিত। আমরা আমি আমি আমরা তো আসলে একটু সবসময় একটু পরের দোষ খুঁজে আরেকটি পাই। আরেকটি আরেকটি বিষয় বলি। মানে আমাদের দেশে যে করোনা আক্রান্তের সংখ্যা যেটি বলা হচ্ছে, অনেকে এই প্রশ্নটি করতে দেখছি যে সঠিক তথ্যটি আসে কিনা। আমরা তো প্রথম থেকে একটা অবিশ্বাস নিয়েই এটি বিচার করা শুরু করেছি যে এটাই ঠিক হচ্ছে না মনে হয়, এটা লুকাচ্ছে মনে হয়। কিন্তু বুঝতে হবে এটা বিশ্বব্যাপী একটা সমস্যা, এটা তো লুকানোর কিছু নাই। এখন এখানে কিন্তু আমি একটা মানে আমার সাংবাদিকতার অবজারভেশনের বাইরে থেকে একটা জিনিস আমি আপনাকে বলি। মানে এটা বলা কতটুকু সঙ্গত আমি জানি না। যে ছোটবেলায় গল্প শুনেছিলাম যে বাচ্চারা কাঁদছে খুব খিদায়, মা হাঁড়িতে পানি দিয়ে সেটি নাড়ছে যে এই তো রান্না হচ্ছে, একটু পরে খাবার দিয়ে যাবে। তো করোনা পরিস্থিতি আসলে আমাদের এমন, যেখানে আমেরিকায় 1 লাখ আপনার অক্সিজেনারেটর কিংবা ভেন্টিলেটর অর্ডার দিয়েছিল ট্রাম্প। তো আমাদের আসলে ছিল 432টা সরকারি আইসিইউ বেড, এবং সেখানে ভেন্টিলেটর, আইসিইউ বেড থাকলে যে ভেন্টিলেটর থাকবে তা কিন্তু নয়, তার থেকেও কম। তো আমরা এডিবি যখন টাকা দিতে চাইলো, বিশ্বব্যাংক টাকা দিতে চাইলো, আমরা বলে দিলাম যে আমাদের আরো 2,500 এই টাকা দিয়ে ভেন্টিলেটর কিনে দেন। কিন্তু যেই 432 বেডের আপনার আইসিইউ আছে, সেটাই তো এতদিন এই স্বাধীনতার পরে এত বছর আপনারা কেউ সঠিকভাবে চালাতে পারেনি। তাহলে আর 2,500 ভেন্টিলেটর আপনি কোথায় লাগাবেন? এখানে কারা চিকিৎসা দিবে? এই ভেন্টিলেটর চালানোর লোক লাগবে তো। তো এটা তো চাইলেই হবে না। তো সবকিছু মিলায় যে এই যে যেই আমি যেটি বলছিলাম যে তথ্য গোপন করার যে বিষয়টি, সেটা হচ্ছে যে এই যে করোনা পরিস্থিতি, আমি যদি সবাইকে প্রথম থেকে আমরা যদি মিডিয়ায় প্রচার করতাম, এটা এমন ছোঁয়াচে একজনের হলে পুরো বিল্ডিং হয়ে যেতে পারে। আরেকটা জিনিস যে যেটি বলছিল যে লকডাউনে, ধরেন আমার বাসাতে আমি আক্রান্ত, ওই বিল্ডিংটা লকডাউন, এটাও কিন্তু আসলে ঠিক না। আপনি তো হাসপাতালে গেলে আপনাকে একটা বেড দিচ্ছে, তার 3 ফিট দূরে আর একটা বেড, কিংবা একটা কেবিন দিচ্ছে তারপরে আর একটা কেবিন। এজন্য তো বিল্ডিং লক করার কোনো বিষয় নাই। যখন বিল্ডিং লক হয় তখন কিন্তু আশেপাশের ভাড়াটে এবং বাড়িওয়ালারাও কিন্তু চায় না যে এখানে সেই রুগীটা থাক, কিংবা এই হাসপাতালে সেই রুগীটা থাক, তাই আচ্ছা না? হিমেল, আমি তোমার কাছে আবার আসবো। নীল ভাই অনেকক্ষণ ধরে উসখুস করতেছে দেখতেছি। নীল ভাইয়ের কাছে একটা কোশ্চেন আছে আমার। কোশ্চেনটা হচ্ছে, আসলে দেখেন, সাংবাদিক, গণমাধ্যম কর্মী, আপনারা, আপনাদের অবদান আমরা কখনোই অস্বীকার করতে পারবো না, অস্বীকার করার জো নাই আমাদের। বাট তারপর অনেক সময় দেখা গেছে আপনারা প্রাপ্য সম্মানটুকু পান না। যখন আপনারা আপনাদের প্রাপ্য সম্মানটুকু পান না, অনুভূতিটা কেমন হয়? অনুভূতিটা জিজ্ঞেস করলাম এই জন্যই যে আপনারা আসলে মোটিভেট, মানে নিজেকে এত মোটিভেট করেন কিভাবে, একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। একটি ভালো প্রশ্ন। সেটি হচ্ছে যে প্রথমত যেটি আমার ২ সহকর্মী আসলে বলল, যেমন আসলে এখন যদি একটি যুদ্ধ বাধে ভিন্ন দেশের সাথে, তাহলে সেখানে কিন্তু সম্মুখ যোদ্ধা বলবো আমরা আমাদের আর্মিদেরকে, আমাদের পুলিশ যারা আছে। তো আর্মিরা কিন্তু তখন যাবে। তো তখন কিন্তু তারা জানে যে একটা গুলি এসে লাগবে, একটা শেল এসে লাগবে এবং আমি মরে যাব। তো
সেই আর্মি যদি তখন আসলে ভীত হয়, আতঙ্কিত হয় যে না আমি যাব না, হ্যাঁ? তাহলে কিন্তু হবে না। কারণ এটা তার ডিউটি, এটা তার কাজ। এই যে আমরা সবসময় বলছি যে ফ্রন্ট লাইনার, ফ্রন্ট লাইনার। সো আমি না এই শব্দটার আসলে মানে পক্ষপাতী না। কারণ হচ্ছে একজন ডাক্তার সে সেবা দেবে। সেবার ব্রত নিয়ে সে এই পেশায় এসেছে। তাকে সেবা দিতে হবে। সেটা যত বড় সংকট থাক। তাহলে তো আর্মিরা কেউ যুদ্ধে যেত না। যে একটা গুলি আসবে, একটা শেল এসে লাগবে, একটা বোমা বিস্ফোরণ হবে, আমি মরে যাব। আমি যাব না। তাহলে তুমি কেন এই পেশায় এসছো? ডাক্তারের পেশা সে মানুষকে সেবা দেবে। সেটা সংকটের মুহূর্তে তার পরিচয়টা আরো নতুনভাবে আসলে প্রকাশ পাবে। সাংবাদিক যেকোনো সংকটে সাংবাদিক যদি আসলে এগিয়ে না যায় তাহলে মানে কারা এগিয়ে আসবে? তো সাংবাদিকতার আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে এরকম। সুখের সময় আমি সাংবাদিকতা করলাম। কিন্তু দুঃখের সময়, সংকটের সময় আমি এসে পিছিয়ে গেলাম। এটা না। এবং সেই জায়গায় একটি কথা আমি বলি যে এই যে এখন একটা দুঃখবোধ আসলে কাজ করে। সাংবাদিকতা যারা আসলে করতে এসছে তারা ওই সম্মানটা আমরা পাবো, আমরা এই জিনিসটা পাবো, আমাদেরকে এই জিনিসটা দেবে। আমরা আসলে কোনো কিছু প্রাপ্তির আশায় কিন্তু এই জায়গাটাতে আসিনি। যেমন আমি বলি যে আমি ২০১০ সালে আমি যে জবটা করতাম, ২০০৯ সালে আমি যে জবটা আ ছেড়ে এসেছি, সেখানে আমার পার মান্থ সেলারি ছিল ৮০,০০০ প্লাস এবং আমি সেই জবটা ছেড়ে সাংবাদিকতায় ঢুকেছিলাম অনলি ৳১০,০০০ টাকায়। শুধুমাত্র ৳১০,০০০ তো আমি আসলে সাংবাদিকতা এই পেশায় যারা আসে তারা কিন্তু টাকার দিকে বা কোনো প্রণোদনার দিকে আসলে চেয়ে আসে না। তারা কিন্তু ভালোবাসা থেকে আসে, তারা একটা প্যাশন এর জায়গা থেকে আসে। এবং এটা একটা নেশার মতো কাজ। মানুষের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব। তো একটা দুঃখবোধ লাগে কি যে এখন যখন দেখছি যে আসলে সরকার বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন আ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি চাকরিজীবী মানে সবার জন্য আসলে প্রণোদনার কথা বলছে এবং কোটি, কোটি টাকা প্রণোদনা দিচ্ছে সবার জন্য। তো সেই জায়গায় সাংবাদিকরা কই? আমরা চাচ্ছি না, আমরা আশাও করি না। কিন্তু আমাদের খারাপ লাগে যে আমরা তখন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা হয়তো ভীষণ রকম অবহেলিত। কারণ এই যে দেশটা এখন পর্যন্ত এক সুতোয় গেঁথে আছে, এই দেশটাতে এখন পর্যন্ত যে করোনা অন্যান্য দেশের মতো এত বিস্তার লাভ করেনি এবং মানুষ যে আসলে প্রতি মুহূর্তের কথা জানতে পারছে, কিসের জন্য? এই গণমাধ্যমের জন্য। এবং এই গণমাধ্যমে এই ব্যাপারগুলো আসলে বিষয়গুলো তুলে নিয়ে আসছে কারা? গণমাধ্যম কর্মীরা। তো সরকারও যখন আসলে কোন কথা বলছে, মানুষকে জানাতে চাচ্ছে, তখন কিন্তু সরকারও আসলে এই গণমাধ্যমেই আসছে এবং গণমাধ্যমে এসেই বলছে এবং সেটা কিন্তু আমরা প্রচার করছি। তো আমরা এত কিছু করছি। আমরা চাই না যে আমাদের জন্য প্রণোদনা দেয়া হোক। আমরা এটার জন্য লোভাতুর না। আমরা এটার দিকে তাকিয়ে নেই। কিন্তু আমার কথা হচ্ছে যখন আপনি সব সেক্টরের জন্যই আসলে গার্মেন্টস সেক্টর, উম ডক্টর, ব্যাংকার, সরকারি কর্মজীবী সবার জন্যই যখন আপনি প্রণোদনা ঘোষণা করলেন, তখন সাংবাদিকদের জন্যও আসলে কিছু বলতে পারতেন আপনি। কারণ এই জায়গাটিতে তখন মনে হয় যে একটা দুঃখবোধ কাজ করে, একটা অবহেলা, একটা মানে কেমন একটা অনুভূতি কাজ করে এটা আমি আসলে আপনাকে বোঝাতে পারব না। আর এই বিষয়টা তো আমি আসলে বললাম এবং আমি আ যে কথা আসলে দীর্ঘক্ষণ সময় উসখুস করতে আসলে শুনছিলাম, যেটি আপনি বললেন। সেটি হচ্ছে যে আমি যেমন খুব স্পেসিফিক ভাবে কিছু কথা বলতে চাই। যেমন হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা বাঙালি আমাদের কিছুটা নেচার আছে এরকম যে আমরা নেতিবাচক খবরের দিকে বেশি আগ্রহী হই এবং নেতিবাচক খবরটা আ রমরমা যে খবরটা সেই খবরগুলো কিন্তু আমাদের খুব পছন্দ এবং সেই খবরগুলো পেলেই কিন্তু এই যে এখন করোনা চলছে। কিন্তু এখনই একটা আ মুখরোচক কোনো সংবাদ চলে আসুক, আপনি Facebook খুলে দেখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেখবেন, করোনা ভীতি সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই। তখন সামাজিক যোগাযোগ মাধ্যম সেই ২-৩ দিন ধরে সেই মুখরোচক সংবাদ নিয়ে পড়ে আছে। এখন একটা নেতিবাচক কোনো ঘটনা ঘটুক, আপনি দেখবেন যে সেখানে করোনা ভীতি নেই। মানে প্রতিটা মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সে নেতিবাচক খবরটা নিয়ে পড়ে আছে। তো নেতিবাচক খবরটার দিকে আমাদের আসলে মনোযোগ বেশি এবং আমি এর মাঝে আরো অনেকের সাথে আসলে কথা বলেছিলাম এবং তারা আসলে যেটি বলছে যে আমি বলেছিলাম গণমাধ্যম যখন আসলে এই সত্য কথনগুলো আসলে তুলে ধরছে, গণমাধ্যম যখন আসলে বিশেষজ্ঞ চিকিৎসকদের কথা তুলে ধরছে, সরকারের কথা তুলে ধরছে এবং নিয়ম মানবার কথা বলছে, তখন কেন মানুষ এটা মানছে না? কেন মানুষ Facebook সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে আসলে নজর দিচ্ছে? তো তখন কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে উঠে এসেছে। তারাই বলছে যে নেতিবাচক সংবাদের প্রতি আমাদের আগ্রহটা, লোভটা বেশি। এটি একটি কথা। আরেকটি কথা হচ্ছে একটি গণমাধ্যমের সকালে আমি যে সংবাদটি দেখলাম, আমি যখন রাতে ঘুমোতে যাচ্ছি, হ্যাঁ? তখন আমি সে সংবাদটি আরো একবার দেখছি। সারাদিনে একটি গণমাধ্যমের যে সংবাদগুলো হয়, সারাদিনে মোটামুটি হয়তো কিছু সংবাদ নতুনভাবে আপডেট হয়। কিন্তু একই সংবাদ হয়তো ঘুরে ফিরে আসছে। কিন্তু তারা বলছে যে আসলে বাঙালির প্রতিনিয়ত আপডেট চায়। মানুষ প্রতিনিয়ত আপডেট হতে চায়। তো সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা সেটা হচ্ছে প্রতিনিয়ত আপডেট দেয়। যেখানে নানা ধরনের সংবাদ পাওয়া যায়। তো সেই কারণেও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ঝুঁকে থাকে বেশি। তো সেই জায়গায় আমি বলব যে একটা মানুষ যখন একজন মানুষকে ত্রাণ দিচ্ছে ১ প্যাকেট এবং সেই ত্রাণটা দেওয়ার পরে যখন সে তার সেই ছবিটা বা ভিডিওটা
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপ করছে, আপনি নিচে তাকিয়ে দেখবেন সেখানে অনেক মানুষের কমেন্টস আছে যে একজনকে দিয়ে তুমি বাহবা নিতে চাও? আমি তো এই কমেন্টসটা নাও করতে পারি। আমি তো এটা করতে পারি। তার সামর্থ্য অনুযায়ী সে একজনকে দিয়েছে। যার সামর্থ্য আছে সে ১,০০০ মানুষকে দেবে। ১,০০০ মানুষকে যে দিল সে তার সামর্থ্য অনুযায়ী। একজন মানুষকে দিল সেও তার সামর্থ্য অনুযায়ী। ১,০০০ ইকুয়াল টু ১ সমান, সমান। তো আমার কথা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে আমরা নেতিবাচক খবর দিয়ে, আমরা গুজব দিয়ে আমরা এমনভাবে ভরিয়ে ফেলি যে মানুষের মনে মানুষ এত ভীত কিংবা আতঙ্কিত হতো না কিন্তু। কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ আমরা আছি যে আমরা এই নেতিবাচক এবং গুজব এতভাবে ছড়াই যে মানুষ কিন্তু সহজেই আতঙ্কিত এবং ভীত হয়ে যাচ্ছে এবং ইতিবাচক যে সংবাদ গণমাধ্যম প্রকাশ করছে সেদিকেও তারা আসলে ভ্রুক্ষেপ করছে না। তো আমার কথা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটা যদি এইভাবে হ্যাঁ, আমি একজনকে সাহায্য করলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলাম। তুমি ২ জনকে করলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে। তো ব্যাপারটা তখন হবে কি? যে সামাজিক যোগাযোগ মাধ্যমটাই আসলে একটা পৃথিবী হয়ে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমটাই একটা বাংলাদেশ হয়ে যাবে। এবং তখন আমার বিশ্বাস যে এই মনোভাবগুলো যদি আসলে আমরা পরিবর্তন করতে পারি যে আমার বিশ্বাস করোনা প্রতিরোধ বাংলাদেশ খুব সহজেই করতে পারবে। আর দুঃখবোধের কথা তো আপনাকে আমি বললাম। এবং আমি আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে ধরেন আমি সকালে অফিসে যাচ্ছি। সকালে অফিস থেকে আমি যখন বাসায় ফিরছি যেমন হিমেল মাহবুবের বাসায় কেউ নেই। আমার বাসাতেও কেউ নেই। তো আমি যখন বাসায় ফিরছি তখন আমার বাসায় ফেরার পর আমাকে থালা-বাসন ধুতে হচ্ছে, আমাকে রান্না করতে হচ্ছে। আমি সেই রান্না তারপরে মধ্যরাতে আমি সেই খাবার খাচ্ছি, ঘুমাচ্ছি। আবার সকালে উঠে আমি কিন্তু দৌড়াচ্ছি। শান্ত ভাই যেমন আছে, শান্ত ভাইয়ের ওয়াইফও জব করে। শান্ত ভাই যমুনাতে তার ওয়াইফ আমাদের চ্যানেলেই জব করে। তো তাদের একটা ছোট বাচ্চা আছে। তো তারা ২ জন যখন বাসায় যাচ্ছে, যাওয়ার পর তারা কিন্তু মানে নিজেদেরকে পরিষ্কার করছে। সেই বাচ্চার কাছে কিন্তু ১ ঘন্টা বা ২ ঘন্টা পরে যাচ্ছে। তারা নিজেদেরকে দূ একটা দূরত্ব মেনে তারা অবস্থান করছে। তো এই যে আমরা সাংবাদিকরা দিন-রাত কিন্তু আমরা আরামে নেই। আমরা দিন-রাত পরিশ্রম করছি। যেমন আগামীকাল হয়তো মা দিবস। মা দিবসে আমাদের চ্যানেলে একটি স্টোরি যাবে। তো সেখানে একজন ডাক্তার আছেন। যে ডাক্তারের কালকে থেকে ডিউটি পড়েছে আগামী ১০ দিন। অথচ তার মেয়ের জন্মদিন হচ্ছে পরশুদিন। হ্যাঁ? সেই মাটা অঝোর ধারায় কাঁদছিল যে তার মেয়ের জন্মদিনে থাকতে পারবে না। তার মেয়ের বয়স হচ্ছে ৬ বছর। তাকে ডিউটিতে যেতে হবে ১০ দিন। এই যে ডাক্তার, সে তার পরিবারটাকে ছেড়ে কাঁদতে, কাঁদতে মেয়ের জন্মদিনটা পালন করতে পারছে না। সে চলে যাচ্ছে তার কর্তব্য পালনে। এই যে সাংবাদিক, সে যাচ্ছে তার কর্তব্য পালনে। পুলিশ, একের পর এক পুলিশ আক্রান্ত হচ্ছে। তাদেরও পরিবার আছে। সে চলে যাচ্ছে কর্তব্য পালন করতে পরিবারকে রেখে। তো এই যে আমরা যারা আসলে মানে এই সমস্ত ব্যাপার নিয়ে আসলে কাজ করছি, এই যে আপনি এখন Facebook লাইভে আমাদেরকে নিয়ে আসলে বসে আছেন। কেন বসে আছেন? আমাদের কথা শুনছেন, কেন শুনছেন? যে হ্যাঁ, এই জায়গা থেকে কিছু মানুষ যদি আসলে কিছু জিনিস নিতে পারে এবং কোন জিনিসটা? অবশ্যই ইতিবাচক কিছু জিনিস যেন নিতে পারে। তো এই যে আমরা আমাদের পরিবারের দিকে তাকাচ্ছি না। আমরা আমাদের নিজেদের দিকেও তাকাচ্ছি না। হ্যাঁ? যেমন আমি সবচেয়ে ছোট্ট একটা কথা বলি যে অনেকে বলল যে লকডাউনের কথা বলল হিমেল মাহবুব। আমার ছোট ভাই। আমার ছোট ভাই হচ্ছে NYPD র পুলিশ অফিসার, আমেরিকায় থাকে। আমার বাবা-মা ফেব্রুয়ারির ১৪ তারিখে আমেরিকায় গিয়েছে। তারা আমেরিকায় যাওয়ার পর আমেরিকায় ওই আমার ছোট ভাইটার বাসা ছাড়া তারা আর কিন্তু আমেরিকা শহরটা আসলে চেনে না। কারণ যাওয়ার পর থেকে তারা লকডাউন। এর মাঝখানে খবর হলো যে আমার ছোটটা করোনা পজিটিভ। তো আমার ছোটটা যখন করোনা পজিটিভ, ওখানে কিন্তু কোনো আত্মীয়স্বজন নেই। তারা একটা ফ্ল্যাট নিয়ে থাকে এবং আমেরিকার নিউ ইয়র্কের ব্রোঙ্কসে ওখানে যত ফ্ল্যাট আছে, সব ফ্ল্যাটে একটাই মাত্র ওয়াশরুম। দ্যাটস মিন আমার বাবাকে, আমার মাকে, আমার মায়ের হচ্ছে অপারেশনের রোগী, আমার বাবার ডায়াবেটিস আছে, তার বউ আছে, তার ছোট্ট একটা ২ মাস বয়সী বাচ্চা আছে। অথচ আমার ছোট ভাই করোনা পজিটিভ। কিন্তু ফ্যামিলির সদস্য হচ্ছে তখন আ ৫ জন। আমার ভাই ওই বাসাতে একই ফ্ল্যাটে সে একটা রুমে নিজেকে লকডাউন করলো এবং বাকি ৪ জন ওই একই ফ্ল্যাটে অন্য রুমে থাকলো। ওয়াশরুম একটাই। সেই ওয়াশরুম কিন্তু আমার ছোট ভাই ব্যবহার করছে, আমার বাবাও ব্যবহার করছে, আমার মাও ব্যবহার করছে, আমার ছোট ভাইয়ের বউও ব্যবহার করছে। তো এরপরও কিন্তু আমার ছোট ভাই এখন করোনা নেগেটিভ সে আবার ডিউটিতে জয়েন করেছে। কিন্তু আমার ফ্যামিলির আর কাউকে আসলে করোনা ছুঁতে পারেনি। সো আমরা এত আতঙ্কিত কেন হচ্ছি? আমরা এত আতঙ্কিত হচ্ছি শুধুমাত্র এই যে কিছু ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ধরনের ভীতি, কিছু আতঙ্কিত পোস্টের কারণে। তো করোনা অবশ্যই ছোঁয়াচে রোগ। কিন্তু তারপরও আমরা একই বাসায় থেকে যদি আরেকজনের করোনা না হতে পারে, তাহলে একটা ফ্ল্যাটে থাকলে অন্য ফ্ল্যাটে এটা নাও ছড়াতে পারে। শুধুমাত্র আমাদের সচেতন হতে হবে, যেটা আমরা বারবার বলছি। সচেতন হতে হবে, আমাদের সহজ কিছু নিয়ম মানতে হবে। এবং এটি মানলেই কিন্তু আসলে আমরা এই যে সময়টা, এই সময়টা থেকে উত্তরণ ঘটাতে পারব। এবং আরেকটি কথা বলি যে আমি মাঝখানে নিম্নবিত্তের জন্য রিপোর্ট করতে গিয়েছিলাম। তো সেখানে ফুল বিক্রি করে এরকম ৩-৪ জন ছোট, ছোট বাচ্চা। কারো বয়স ৭ বছর, কারোর ৮ বছর, কারো ৯ বছর। তো ওরা সব এক জায়গায় ছিল। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে,
তোমরা তোমাদের কাছে কোন ঢাকা ভালো লাগে? এখনকার ঢাকা ভালো লাগে নাকি আগে যে ঢাকা ছিল সে ঢাকা তোমাদের কাছে ভালো লাগতো? তো ওরা সমস্বরে বলে উঠলো যে আগের ঢাকা আমাদের কাছে ভালো লাগে। তা আমি বললাম যে কেন? তো বললো যে আগের ঢাকায় তো এই রোগ আসিল না এবং আগের ঢাকায় তো পুলিশ দাবরানিও দিত না। হ্যাঁ, তো এই যে ছোট ছোট মানুষ তারা হয়তো জানে না করোনা কি, হ্যাঁ, তারা হয়তো জানে না এটা মানে আক্রমণটা কতটা ভয়ানক হতে পারে, হ্যাঁ, কিন্তু এই সব কিছু না জেনেও তারা একটা রোগ বলছে এবং তারা সে আগের ঢাকা ফিরে যাচ্ছে। তো তারা নিরক্ষর, তারা কিছু বোঝে না, কিছু জানে না। তো তাদের ভিতরেও কেন আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষিত মানুষের ভিতরেও কিন্তু সেই আগের ঢাকা যে ঢাকায় ওই চেনা পথে আসলে হেঁটে যেতাম, কোলাহল মুখর শোরগোল, গাড়ির ভ্যাপু, মানে আমরা একটা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম কিন্তু সেই ঢাকা কিন্তু এখন নেই। তো আমরা সেই ঢাকাটাকে ফেরত চাই। তো সেই জায়গা থেকে আসলে শুধু মুখে বললেই তো হবে না যে আমরা ফিরে চাই। আমাদেরকেও আসলে সেই ফিরে চাওয়ার মতো যে কর্ম, যে কাজগুলো আছে সেগুলো পালন করতে হবে এবং নচিকেতার একটি পোস্ট আছে সেখানে কিন্তু নচিকেতা একটি কথা বলেছে। আ সেটা হচ্ছে যে, "করোনা তুমি চলে যাও, চলে যাও শুধু তোমার ভয়টাকে রেখে যাও।" এবং আমরাও চাই করোনা চলে যাক শুধু তার ভয়টাকে রেখে যাক। কারণ তার ভয়টা যদি আসলে থাকে, স্বস্তি আর শাস্তির মানে মিশেলে বাংলাদেশটা কিন্তু এই ঢাকা শহরটা কিন্তু এখন দারুণ সুন্দর। যেখানে স্বস্তি আছে, যেখানে শাস্তিও আছে। তো আমরা চাই যে আসলে করোনা আমরা সবাই মিলে প্রতিরোধ করি, করোনা চলে যাক। কিন্তু করোনা যে শিক্ষাগুলো দিয়ে গেল, করোনার যে ল্যাকিংস গুলো আসলে দেখিয়ে দিয়ে গেল, সেইগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করি। যেন পরবর্তীতে করোনা থেকেও যদি আসলে আ কোন দুঃসাহসিক এরকম জীবাণু আসলে আসে, তারপরেও যেন আমরা ভয় না পাই এবং সেটাকে যেন আমরা মোকাবেলা করি। অনেক ধন্যবাদ নীল ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। আ শান্তর কাছে একটু যাবো। শান্তর সাথে আমার কথা হচ্ছিল লাইভ সেশন হওয়ার আগে। আ ফরেন জার্নালিজম বিভিন্ন আমাদের বাইরের যে চ্যানেলগুলো আছে সিএনএন, বিবিসি, ভয়েস অফ আমেরিকা, আ তাদের যেই সংবাদ মাধ্যমের যে আমি বলি প্রযুক্তি বলি বা বা অন্যান্য ধরনের যে উপায়গুলো বলি, মানে আমি হোয়াট আই এম ট্রাইং টু সে লাইক ফরেন জার্নালিজমের সাথে আমাদের বাংলাদেশের জার্নালিজমের মধ্যে কোনো পার্থক্য আছে? আর থাকলে সেটা কি? খুব সংক্ষেপে যদি আমাদের সাথে শেয়ার করো। এটা আসলে খুব বেশি সংক্ষেপে বলার সুযোগ নাই। আ ১ নাম্বার যে বিষয় সেটা হচ্ছে যে তাদের যেই আর্থিক অবস্থা অথবা তারা যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করছে অথবা তারা যেই পর্যায়ে পৌঁছে গেছে, সেই জায়গা থেকে আমরা এখনো আসলে অনেকটা পিছিয়ে আছি। কাজের দিক থেকে বলব না, সংবাদ সংগ্রহ অথবা অনুসন্ধিৎস যে মনের জায়গাটা সেটা আসলে জাতিভেদে অথবা দেশের গণ্ডি পেরিয়ে সবারই আ অলমোস্ট আমরা কাছাকাছি বলতে পারি। একটা মানুষ মন থেকে সংবাদটা কতটুকু আ স খুঁজে নিয়ে বের করে নিয়ে আসা যায়। এই জিনিসটা আসলে যার আ ব্রেইন থেকেই আসবে। কিন্তু সে যেই পর্যায়ে কাজটি করবে তার জন্য যেই আ সিস্টেম গুলো থাকবে অথবা সেটা টেকনোলজির জায়গা হোক অথবা তার গাড়ি অথবা তার ক্যারিয়ার হোক, আ এই যে জায়গাগুলো আছে পাশাপাশি তার সেলারির একটা বিষয় থাকে এবং সে কোন বাসায় থাকবে, কোন আ সমাজের স্ট্যাটাসে থাকবে অথবা কোন একটা দুর্যোগের সময় সে যখন দূরে কোন একটা জায়গায় ট্যুরে যেতে হচ্ছে অ্যাপার্ট ফ্রম হিজ ফ্যামিলি, তখন তার জন্য কি ফ্যাসিলিটিস থাকবে। এই যে মানদণ্ডগুলো সেগুলো বিচার করতে গেলে আমরা অনেকটাই পিছিয়ে আছি। এখন কাজের যে জায়গাটা বলি, দেখা যাচ্ছে যে বিদেশি গণমাধ্যমগুলো যখন আমাদের দেশে কাজ করতে যাচ্ছে, তারা পুরো দেশ নিয়ে কাজ করছে এবং তারা যখন নিউজটা প্রচার করতে যাচ্ছে, তখন কিন্তু তাদের আমরা যে মাত্রায় সারাদিনের খবর, বিভিন্ন জেলার খবর এবং এমনকি উপজেলার পর্যায়ের খবর অথবা ঢাকারই দেখা যাচ্ছে যে শুধুমাত্র পলিটিক্যাল না, বিভিন্ন এন্ডের নিউজগুলো দিয়ে আমরা একটা সার্টেন টাইমে দেখা যায় যে আমরা ১ ঘন্টার যে নিউজ বডি, সেই নিউজ বডিতে অনেক সংবাদ আমরা প্রচারই করতে পারি না। অর্থাৎ আমরা এত সংবাদ কভার করি। কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমরা ফর এন এক্সাম্পল আমরা যদি একদম সবচেয়ে প্রতিষ্ঠিত বিবিসি, সিএনএন, আল জাজিরা এরকম যেই হাউস গুলো আছে, সেই হাউস গুলোর সাথে তুলনা যদি করি, তারা বাংলাদেশের নিউজ আসলে প্রতিদিন কয়টা প্রচার করেন। এই তালিকা যদি আমরা ভাগ করতে যাই, তখনই কিন্তু আমরা বুঝে ফেলতে পারবো যে আসলে বাংলাদেশে তাদের যে প্রতিনিধিরা কাজ করছেন, তাদের কাজের ভলিউমটা আসলে আমাদের চেয়ে অনেক কম এবং তারা যখন একটা বিষয় নিয়ে কাজ করতে যান, তারা দীর্ঘ একটা সময় পান যে আমি এই জিনিসটা সম্পর্কে পুরোপুরি জানবো, কোথায় কোন সোর্স আছে, কোন নিউজটা আমার ফলো আপ করতে হবে। দ্যাট মিনস তারা একটা দীর্ঘ সময় পাচ্ছেন সেই কাজটা করার জন্য। অথচ আমাদের জন্য এভরিডে চ্যালেঞ্জ। এভরিডে
কালকে যখন আমি অফিস যাব আমার ফাইন্ডিংস দেখা যাবে আমি 3টা বা 4টাও জিনিস ফলো আপ আমাকে করতে হতে পারে। তাহলে দেখা যায় যে আমার কাজের ভলিউমটা কিন্তু পার ডে তার চেয়ে অনেক বিশাল, এবং প্রতিদিনই আমাকে যে লেবারটা দিতে হচ্ছে সেই রেশিও হিসাব করতে গেলে তার যে স্যালারি স্ট্রাকচার, আমার যে স্যালারি স্ট্রাকচার, সে ডলারে আর্ন করছে, আমি টাকায় আর্ন করছি। এই হিসাব করতে গেলে দেখা যাবে হচ্ছে যে আমি নিজেকে অনেকটাই নগণ্য মনে করব। কিন্তু আমি যেটা বিলিভ করি যে আমাদের দেশের যে সিস্টেম, আমাদের দেশের যে অবস্থান, আমরা যেই সামাজিকতায় আর্থিক বা আর্থসামাজিক কন্ডিশনে আমরা আছি, সেই দৃষ্টিকোণ থেকে আমি নিজেই আমার প্রতিষ্ঠানের সাথে একটা চুক্তি করেছি, অর্থাৎ একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি নিয়েছি। যে অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুসারে আমার প্রতিষ্ঠান আমাকে যথেষ্ট সম্মানী প্রদান করছে, এবং আমার অফিস এই মুহূর্তে আমাদের যমুনা টেলিভিশন আমাদের করোনা পরিস্থিতিতে প্রত্যেকটি এমপ্লয়ি প্রত্যেকজনের সাথে তাদের যে খোঁজ খবর নেয়া, আমাদের একজন সহকর্মী করোনা ইনফেক্টেড হয়েছিলেন এবং তার জন্য অফিসের যে আসলে একটা তাড়না দেখেছি, আমরা সহকর্মীরা সবাই মিলে তার জন্য যে একটা আহ, পরিবেশ সৃষ্টি করেছি, তার হেলথ ইস্যুস, এবং যারা আমরা কোয়ারেন্টাইনে চলে এসেছিলাম 14 দিনের জন্য, অফিসের প্রত্যেক, ইভেন আমাদের সিএনএ ফাহিম আহমেদ সহ সবাই আমাদের খোঁজ খবর নিয়েছেন। আমাদের এই যে চর্চার জায়গাটা, সেখান থেকে কিন্তু এইটুকু বোধ কাজ করে যে না, আমার প্রতিষ্ঠান আমার আমার প্রতি লয়াল, এবং আমার প্রতি তাদের সিম্প্যাথি আছে, এবং আমি অসুস্থ হলে আমার প্রতিষ্ঠানের আরো বাকিরা অসুস্থ হতে পারে, সেই কনসার্নের জায়গা থেকেও কিন্তু আমরা সবাই মিলে একটা মানে সোসাইটি বিলং করছি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আসলে আমরা যদি ওই কম্পারিজনে যাই যে হ্যাঁ, একজন বিদেশি আহ, প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত একজন সাংবাদিকের সাথে যদি আমি নিজেকে তুলনা করতে যাই, তাহলে আসলে এটা উচিত হবে না। কেননা আমি জেনে বুঝে আমার পেশায় আমি এসেছি, এটা আমার ধ্যান জ্ঞান নেশা, তারপরে পেশা। তো সেই জায়গা থেকে আমি বলবো হচ্ছে যে আমাদের দেশের যে প্রতিষ্ঠানগুলো গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে স্টাবলিশ হয়েছে, তারা বর্তমান প্রেক্ষাপট হিসাব করেই তারা আসলে এগিয়ে চলেছে। হ্যাঁ, অবস্থার পরিবর্তন আমাদের হাত ধরেই আসবে। আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এখন, যেরকম ইমেলের মাধ্যমে কথাটা এসেছে, হয়তো আমারও বলার ছিল, সেই জায়গা থেকে যেমন পুলিশ হসপিটাল যেটা আমরা বলছি রাজারবাগের, সেটা পুলিশ একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে তারা একটা সাংগঠনিক ভাবে ডিসিশনের জায়গা থেকে সে হসপিটালটা ক্রিয়েট করেছে। এখন আমাদের ভিতরে যে সাংবাদিক কমিউনিটি আমরা তৈরি করছি, সেই সাংবাদিক কমিউনিটি যখন সেভাবে নিজেরা চেষ্টা করে এরকম একটা হসপিটাল তৈরি করতে পারবে, হয়তো আমাদের জীবদ্দশায় যদি আমরা সেটা দেখে যেতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মে যারা সাংবাদিকরা আসবে তারা তখন ঠিকই বলতে পারবে যে না, আমাদেরও সাংবাদিকদের একটি হাসপাতাল আছে, যেখানে গিয়ে সাংবাদিকরা ফ্রি অফ কস্টে না হোক, অন্তত পক্ষে মিনিমাম একটা টাকা খরচ করে সেখানে চিকিৎসা পেতে পারবে। কিন্তু এখন নেই বলে যে আমরা আসলে আহ অসহায়ত্ব প্রকাশ করব, না, এটা আসলে উচিত না। কারণ আমরা মনে করি হচ্ছে যে যে একটা সমস্যার মধ্যে দিয়ে যখন আমরা আগাই, সেই সমস্যাটাকে আগে এমব্রেস করতে হবে, নিজের ভিতরে নিয়ে ফেলতে হবে যে না, সারা দেশের 18 কোটি মানুষ যেই সমস্যাটা ফিল করছে, যেই দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে, আমি সেই 18 কোটি মানুষের বাইরে না, আই এম নট দ্য স্পেশাল ওয়ান। আমি সেই 18 কোটি মানুষেরই একজন সদস্য, একজন প্রতিনিধি। আমিও সেই সমস্যার মধ্যে দিয়ে যেতে পারি, কিন্তু ডিফারেন্স তাদের সাথে আমার, যে আমি সচেতন এবং অনেক ইনফরমেশন সবার আগে আমার কাছে চলে আসে। কেননা সংবাদ ব্রিফিং এ যেই ইনফরমেশনটা টিভিতে কোটি কোটি মানুষ দেখছেন, সেই সময়টা আমার দায়িত্ব হচ্ছে সেটা নোট ডাউন করা, অর্থাৎ ওই সংবাদ ব্রিফিং এ তার যে বলার ভাষা, সেই ভাষাটাকে আরেকটু সহজ করে দিয়ে মানুষের কাছে প্রকাশ করার দায়িত্বটা আমার, যাতে সাধারণ মানুষ সেই কথাগুলো বুঝতে পারে। তাহলে আমি যদি সেই ব্রিফিং এর ইনফরমেশন গুলো নিজে অনুধাবন করতে পারি এবং নিজে নিজের ভিতরে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমি অন্য সবার থেকে বেশি সচেতন হওয়াটাই স্বাভাবিক। তাহলে আমি যে যে প্রিকশন গুলো নিচ্ছি, একটু আগে নীল কিন্তু জানিয়ে দিয়েছে যে আমার ওয়াইফও আসলে গণমাধ্যম কর্মী, এবং সেও একটি প্রতিষ্ঠানে কাজ করে, চ্যানেল 24 এ। তো স্বাভাবিকভাবে আমাদের ভিতরে একটা রোটেশন আমরা নিজেরা তৈরি করে নিয়েছি, যে সে যখন অফিস থেকে ফিরছে আমি তখন বাসায় থাকছি, এবং তাকে আমি স্প্রে করে নিচ্ছি, এবং উইদাউট এনি কন্ট্যাক্ট, আমাদের একটা ছোট্ট একটা বেবি আছে, 2 বছর হবে, নাম ঈশান, সে যাতে তার মার সাথে কোনো কন্ট্যাক্ট না ঘটে, সেই সময়টাতে আমার বাচ্চাটাকে নিয়ে আমি বিজি থাকার চেষ্টা করা, এবং যতক্ষণ পর্যন্ত সে টোটাল কমপ্লিট রিকভারি না নিয়ে, শাওয়ার কমপ্লিটলি না নিয়ে আসা পর্যন্ত বাচ্চাটাকে আসলে আলাদা রাখা, এবং নিজেদের ভিতরে একটা
থাকে না যে আমি একটু অফ দ্য রেকর্ডই বলে ফেলতে চাই, যেহেতু রেকর্ড হচ্ছে, যে নিজেদের মধ্যে আমরা এরকম একটা আলোচনা করে নিয়েছি যে এটা একদমই সাংবাদিক যারা তারা হয়তো বুঝতে পারবে যে নিজেরা ডিসকাস করছি। আচ্ছা, ধরে নাও যে এখন যেহেতু একটা মহামারীর সময় যাচ্ছে, আমরা ধরে নিলাম যে 90% মানুষের মধ্যে যদি এই সংক্রমণটা ঘটে থাকে, আমাদের ভেবে নিতে হবে যে আমি যার সাথে মিশতে যাচ্ছি তার শরীরেই করোনা আছে, যেহেতু মহামারী। এখানে এই ফিলিংটা নিয়েই আমাকে ফিরতে হবে বাসায়, যে হ্যাঁ আমি হয়তো বা আমার শরীরে করোনা নিয়েই ফিরছি। দ্যাটস ওয়াই আমাকে প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সময় আমাকে ওই মাত্রায় সচেতন হতে হবে, যাতে আমি এই যে সাবান দিয়ে হাতটা ধুচ্ছি, সারা শরীরে সাবান মাখছি অথবা গরম পানিতে শাওয়ার করছি, সেই সময় যাতে আমি একটা মাইক্রো সেকেন্ডের জন্য যাতে উদাসীন না হই, এবং আমার 100% যাতে আমি রিকভার করতে পারি নিজেকে। পাশাপাশি এরকম আলোচনা হয় যে যদি একজন আমি ইনফেক্টেড হই, তাহলে আমাদের পরবর্তী ডিসিশন কি হবে, অথবা আমার ওয়াইফ, আমার সন্তানের মা যখন ইনফেক্টেড হবে, তখন আসলে আমাদের প্রিকশনস গুলো কি হবে, কি কি প্রিপারেশন আমার নিতে হবে। এই জিনিসগুলো আসলে প্রত্যেকটা মানুষেরও ডিসকাস করা উচিত, নিজেদের মধ্যে একটা আলোচনা করা উচিত। আমরা সাধারণত সবসময় দেখছি যে একটা উদাসীনের জায়গা থেকে আমরা সবসময় বলছি যে হ্যাঁ, ধর্মীয় আসপেক্টে অবশ্যই ঠিক আছে, আমরা হয়তো বা আমাদের সুপ্রিম, আমাদের যে সৃষ্টিকর্তা আছেন তার কাছে আমরা সবসময় প্রার্থনা করব যাতে আমাদের করোনার ইনফেকশন আমরা না পড়ি। কিন্তু বাই এনি চান্স আমরা ইনফেক্টেড হয়ে গেলাম, তখন আসলে আমাদের কি 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 করা উচিত, কি কি প্রিকশন আমাদের রাখা উচিত, আমাদের হেল্পলাইনে আমরা কাকে কাকে রাখবো, এই সময়টাতে আমি কোন ডাক্তারকে ফোন দিয়ে পাবো, অথবা এই সময়টাতে অ্যাম্বুলেন্সের জন্য কে কে আমাকে সাপোর্ট দিতে পারে, এই জিনিসগুলো নিশ্চয়ই সরকার এসে আমাকে গুছিয়ে দিয়ে যাবে না। এটা আমার একজন সচেতন মানুষ হিসাবে আমাকেই গুছিয়ে রাখতে হবে, যে আমার একটা বিপদের সময়টাতে আমি আসলে কিভাবে এটাকে রিকভার করতে পারবো। আমার বাবা মা আমার থেকে দূরে আছে, আমার শ্বশুর শাশুড়ি কোথায় আছেন, আমার আত্মীয়-স্বজনরা কোথায় আছেন, এই সময়টাতে কাকে কোন জায়গায় আমার প্রয়োজন হতে পারে। এইটা আসলে এই যে ডিস্ট্রিবিউশনটা, এই পরিকল্পনাকারী অবশ্যই একজন সচেতন মানুষ হতে হবে। আমি বিপদে পড়লাম, তারপর হচ্ছে খোঁজা শুরু করলাম কোথায়, কোথায় কি। তাহলে আমি তো কমপ্লেইন করতেই থাকবো যে এটা নাই, এটা নাই, এটা নাই। কিন্তু আমি যদি ১ মাস আগে থেকে খোঁজা শুরু করি যে হ্যাঁ, আমার আমার ব্লাড গ্রুপের যেই ডোনার আছে, আমি কি সেই ডোনারটা এরেঞ্জ করে রেখেছি কিনা? অথবা আমার যদি এই মুহূর্তে আমার শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা হয়, তাহলে আমি কাকে কোথায় কিভাবে নক করবো? আমার যদি জ্বর হয়ে যায়, সেক্ষেত্রে আমি আসলে কোন ওষুধটা পাবো? ইন সাম কেসেস আমার বাসার সামনে অথবা আমার নিকটতম জায়গাগুলাতে ওষুধের দোকান কোথায় আছে সেটাকে আমি মার্ক করে রেখেছি কিনা? অথবা আমার ওষুধের দোকানদারের মোবাইল নাম্বারটা আমি নিয়ে রেখেছি কিনা? যে এই সময়টাতে তার ওষুধটা যদি না থাকে, আমি তাকে সেই সময়টা দিচ্ছি কিনা, যে ভাই ১ দিন সময় আগে আমি আপনাকে ফোন দিয়ে রাখলাম, আমার জন্য এই ওষুধটা একটু কিনে রাখবেন, এটা ইমার্জেন্সি। এই যে বিষয়গুলা, অথবা আমি যেই দোকান থেকে বাজার করব, অথবা যেই চালের দোকানদারের কাছে আমি চাল কিনবো, তার মোবাইল নাম্বারটা আমি কালেক্ট করেছি কিনা। এই যে ছোটখাটো বিষয়গুলো, এগুলো নিশ্চয়ই আমাকে সরকার এসে শিখিয়ে দিয়ে যাবে না। আমাকে নিজের উদ্যোগে আসলে নিজের সাস্টেইনেবিলিটির জন্য আমার এই প্ল্যান গুলো আমাকে ডিজাইন করতে হবে। এবং এইটাই আসলে আমার কাছে মনে হয় যে একটা সঠিক সিদ্ধান্ত, যে আমার যেই হেল্পলাইন গুলো এই মুহূর্তে আমার প্রয়োজন, যারা এই মুহূর্তে লাইভে দেখছেন, অথবা যারা পরবর্তীতে এই লাইভটা রেকর্ডেড দেখবেন, তারা সবাই একটু নিজের হেল্পলাইন গুলো একটু এখনই রিচেক করে রাখবেন, যাতে বিপদের সময়টাতে হাহুতাশ করতে না হয়। যাতে আগে থেকে আপনার ডিসিশন গুলো গোছানো থাকে। এই প্ল্যান এ এরকম সিচুয়েশন আমি এই কাজ করব, প্ল্যান বি এরকম সিচুয়েশন আমি এই কাজ করব। এবং এই সময়টাতে আমার কাছে মনে হয় হচ্ছে যে সচেতন ব্যক্তিরাই আসলে আরো ৫০০ জন মানুষকে বাঁচিয়ে দিতে পারেন, অনলি বিকজ অফ হিজ কুইক ডিসিশন। থ্যাংক ইউ। সাইদ। অনেক ধন্যবাদ শান্ত। আসলে দেখো, আমার আমার অনেক কোশ্চেন আছে তোমাদের জন্য, বাট সময় স্বল্পতার কারণে সবগুলো কোশ্চেন আমি করতে পারছি না। পাশাপাশি দেখা গেছে লাইভ চলাকালীন সময় আমাদের পেজে দেখা গেছে কিছু কোশ্চেন আসে অতিথিদের জন্য। বাট আজকে দেখো, তোমাদের অবদান সবাই জানে, মানে দ্য ওয়ে ইউ আর ফাইটিং উইথ দিস প্যান্ডেমিক ফর আওয়ার নেশন, এক হয়ে সবাই আমরা যেভাবে যুদ্ধ করছি, তোমাদের অবদান কেউ কখনো অস্বীকার করতে পারবে না। যার জন্য আজকে তোমাদের জন্য কোনো কোশ্চেনই আসেনি। সবাই অভিনন্দন জানাচ্ছে, সবাই অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে। এই লাইভটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আরো শেয়ার করুন, যাতে এই লাইভটি যারা মিস করেছে তারা যেন এই লাইভটি দেখতে পারে। আপনাদের কোনো মন্তব্য থাকলে, লাইভ সেশন নিয়ে কোনো কোশ্চেন থাকলে, কাইন্ডলি আমাদের ফেসবুক পেজে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমাদের এই লাইভটিতে কমেন্ট করতে পারেন। পাশাপাশি আপনারা আমাদেরকে ইমেলও করতে পারেন info@kokoshare.com। আমাদের আমি পাশাপাশি একটা কথা একটু বলতে জি চাই জি, হ্যাঁ হ্যাঁ, শেষ বলো করার বলো। আগে। সেটা আচ্ছা, হচ্ছে যে একটা কথা আসলে আমি জিজ্ঞেস করে রাখি, সবার আমি জন্য একটা আমি একটা ক্লিয়ার। কথা জিজ্ঞেস করি নাই। এটা হচ্ছে নীল নীল ভাই, হিমেল এবং তোমার তিনজনকে আমি জিজ্ঞেস করতেছি,
যেভাবে যে কপিল শর্মার শো দেখো মনে হয় তোমরা, আমি জানি জানি না, আমি দেখি। কপিল শর্মা যেভাবে জিজ্ঞেস করে বড় বড় সেলিব্রিটিদের, তোমরা যে দেশের শীর্ষস্থানীয় 3টি চ্যানেলের 3জন স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার, তোমরা জীবনে কখনো কল্পনা করছো এই কিউ এশিয়ার লাইভে আমার সাথে কথা বলবা? আমি আসলে এটা স্বপ্নেও কল্পনা করিনি। আমি যদি আসলে সত্যির মতো করে মিথ্যা যদি বলতে চাই, আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম। আমি সেহরি করার পরে ঘুমাতে পারি নাই, এবং কি কি বলবো না বলবো আসলে খুব মানে এক্সাইটমেন্টে কেটেছে। সো আই এম রিয়েলি প্রাউড আসলে কিউ এর এই প্ল্যাটফর্মে আজকে আসতে পেরেছি এবং কথা বলতে পেরেছি। হিমেল, হ্যাঁ হিমেল বলো, তুমি বলো, কখনো কল্পনা করছো যেরকম লাইভে এসে কথা বলবা, ইন্টারভিউ দিবে আমার সাথে কিউ এশিয়ার প্ল্যাটফর্মে? না না, প্রতিদিনই তো এমন কাজ করতে হয় যেটা আসলে আমরা আগে থেকে কল্পনা করি না। সে জায়গা থেকে তুমি যখন বলছো, তারপর থেকেই অনেক কিছু মনে হয়েছে যে কি বলবো, আমাদের কি কি সমস্যা, অনেক কিছু চিন্তা করছি। আসলে মানে আমিও খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু আহ, আজকে কেন যেন কথা বলতে গিয়ে আমাদের সমস্যা নিয়ে কথাগুলো আমার ভেতর থেকে আসেনি, মানে আসছে না আর কি। আমাদের অনেক সমস্যা, তারপরেও আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আর দুই তিনটা কথা বলতে চাই। প্রথম কথা, বিদেশি গণমাধ্যমের সাথে আমাদের আমার কাছে মনে হয় বেসিক একটা জায়গায় পরিবর্তন রয়েছে। সেটি হলো তারা বেশি স্বাস্থ্যবিধি বিধি মেনে চলে, আর আমরা কিন্তু মেনে চলি, কিন্তু মানে প্রপার না সেটি। কারণ একটি বিষয় সবাই খেয়াল করলে দেখবে, আমার অন্তত মনে হয় যে বাংলাদেশে গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব থেকে বেশি অনিয়ন্ত্রিত জীবনযাপন করে। এর জন্যই কিন্তু আপনার কিন্তু পুলিশ মারা গেছেন বেশি, গণমাধ্যম কর্মীও মারা গেছেন, এবং পুলিশের আক্রান্তের হারও বেশি। তারা বেশি এফেক্টেড হয়েছেন। তো এটি একটি বিষয়। আর আমার এই করোনাকালীন সময় আমার খুবই ভালো লেগেছে যে আমার আশেপাশেও যে এত যে মানবিক মানুষজন রয়েছে, যাদেরকে আমি দেখেছি হাজার হাজার প্রথম দিন থেকে ছবি পোস্ট করতে, কিন্তু একটি মা কাকে ত্রাণ দিচ্ছে, কাকে খাবার দিচ্ছে তার ছবি নেই, কিন্তু সে যে কাজ করছে, গুছাচ্ছে, এসব ছবি দেখতে। সে না দিলে তো আমি জানতেই পারতাম না যে সে এত মানুষের জন্য কাজ করছে। সেই সব মানুষদের প্রতি, চিকিৎসকদের প্রতি মানে অনেক কৃতজ্ঞতা, অনেক শ্রদ্ধা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি। আরেকটি বিষয় যে শান্ত যেটি বলেছে যে সাংবাদিকদের জন্য হাসপাতাল, আমি আসলে এত বড় স্বপ্ন এই মুহূর্তে দেখিনি। এটি অনেক পরের বিষয়, কিন্তু আমি এটি দেখেছি অন্তত যে আমাদের তো এমন অনেকেই আছেন যাদের অবস্থা খুব ভালো সাংবাদিকদের মধ্যে, হয়তো একটি দুটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারতেন। কারণ আমাদের যে 3জন সাংবাদিক মারা গেছেন, তাদের পরিবারের তার ওয়াইফ এবং একমাত্র সন্তান তার করোনার পরীক্ষা করাবে। সেটি পরীক্ষা করানোর জন্য তিনি গত 2 দিন ধরে অনেক জায়গায় ধর্ণা দিয়েছেন, সেটি করাতে পারেননি। সেই ব্যবস্থাই করে এসেছি, কিছুক্ষণ আগে সেই নমুনা নিয়ে এসেছে। তো আমরা হয়তো মুখে অনেক কিছু বলি যেগুলো খুব খুব ক্যাজুয়াল না আরকি, খুব ফরমাল। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আমি আসলে সেভাবে চিন্তা করি না। আর আমার এই মুহূর্তে সবথেকে বড় অসঙ্গতি যেটা মনে হয়, আগে আইপিসিআর থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসতে হতো বাসা থেকে। এখন হাসপাতালগুলো গিয়ে পরীক্ষা করাতে হয়। তো সেখানে কতটুকু স্বাস্থ্যবিধি মেনে সবাই দাঁড়ান এবং পরীক্ষা করেন, এটি নিয়েও দেখা যাচ্ছে 200 জন দাঁড়িয়েছে, তার মধ্যে 50 জন পজিটিভ, করোনা পজিটিভ। এই যে পজিটিভ রোগীর পাশে যে করোনা নেগেটিভ রোগী দাঁড়াচ্ছে, তারাও তো কিন্তু এফেক্টেড হচ্ছে, এবং তারা যে যানবাহনে আসছে সেগুলোও কিন্তু এফেক্টেড হচ্ছে। এই জায়গাটা আমার এই মুহূর্তে সব থেকে বড় অসঙ্গতি মনে হয়। বাদ বাকি যা আছে, আমরা আসলে বাঙালি খুব আবেগের জাতি। আমরা আবেগকেই বেশি মূল্য দিই, প্রশ্রয় দিই এবং ভালোবাসি। আমরা এই যে কিছুদিন আগে একটা এর মধ্যে মজার কথা বলি, যে সবাই করোনার আগে লিখতো যে একদিন তো মরে যাবো, এটা হয়তো কোথাও ডায়লগ ছিল, কিন্তু করোনা আসার সাথে সাথে দেখি যে সবাই ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু করেছে যে যার কাছে কারো কাছে কোনো ভুল করে থাকলে সবাই ক্ষমা করে দিবেন। তো আসলে আমরা মানে আবেগেই অনেক কিছু করে ফেলি। এই আবেগ দিয়েই হয়তো আমাদের চলতে হবে। এরই মধ্যে দিয়ে আমরা উন্নতি করব, এরই মধ্যে দিয়ে আমরা বেঁচে থাকবো, এরই মধ্যে দিয়ে সবার মঙ্গল হবে। তো খুবই ভালো লেগেছে। আসলে নীল ভাইয়ের সাথে দেখা হয় না, তিনি আমার সাবেক কলিগ, মানে ছোট ভাই হিসেবে খুবই আদর করেন। আমিও তাদের সেভাবেই মানে পছন্দ করি কিংবা ভালোবাসি, ফোন করি আসলে।
তাদের অফিসে যিনি বস রয়েছেন অনেক ধন্যবাদ হিমেল, থ্যাংক ইউ সো মাচ। নীল ভাই, আজকে লাইভ একটা সেশন ছোট্ট শেষ করার বিষয় আগে যদি ছোট্ট করে কিছু একটা ভাই, বলুন। হ্যাঁ হ্যাঁ, একটা ছোট্ট বিষয় তোমাকে জানিয়ে রাখা দরকার শিওর শিওর। যে আমি এখানে যে তিনজন আছে, তিনজনই স্বনামধন্য তিনটি প্রতিষ্ঠানে চাকরি করে এবং তাদের যিনি কর্তৃপক্ষ রয়েছেন তারা ঠিকঠাক ভাবেই কিন্তু বেতন দেন। এখানে যে কথাটি এসেছে প্রণোদনা, যে বিষয়টি নীল ভাই তুলেছিলেন, সেটি আমি আসলে আমি চিন্তা করি না প্রণোদনার বিষয়টি, কারণ আমাদের কিন্তু বেশিরভাগ গণমাধ্যমের অবস্থা 5-6 মাস করে বেতনই দেয় না। আমি কিন্তু চিন্তা করছি তাদের এই সময়ের অবস্থা, তারা কিন্তু করোনার আগের থেকেই স্যালারি দিতে পারে না। আমাদের হয়তো সেই অবস্থা নেই, আমাদের কর্তৃপক্ষ কিন্তু অনেক ভালো। এবং তোমাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কিন্তু আমাদের অফিসে যেমন দুইটি ভাগ করা হয়েছে, দুইটি টিম, এ টিম এবং বি টিম, এবং 7 দিন এ টিম ডিউটি করবে, 7 দিন বি টিম করবে। এর মধ্যে আমার একদিন জ্বর হয়েছিল, এই জন্য কিন্তু 2 দিন আগেই কিন্তু আমাদের টিমকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আমরা কিন্তু হোম কোয়ারেন্টিনে আছি, কিংবা আমি পরে পরীক্ষা করিয়েছি যেটার রিপোর্ট নেগেটিভ এসেছে, যেটি নিয়ে অনেক হ্যারাসমেন্টের শিকারও হয়েছিলাম। যাই হোক, সে কথা বলতে চাই না, বলতে চাই যে আসলে সবাই একটু মানবিক হন, সবাই সবাইকে সহযোগিতা করেন। আমরা যেমন নিজের প্রোটেকশনের ব্যবস্থা করবো, আমি যদি সুস্থ থাকতে পারি আরো 10 জনকে সুস্থ রাখতে পারবো, সেই সাথে আমাদের আশেপাশের মানুষ, বিশেষ করে এই মুহূর্তে যারা ক্ষুধার্ত মানুষ, তাদের কথা আমরা নিজেরাও চিন্তা করি না। সরকার তো করছে, কিন্তু অনেকেই তো করতে ধরি না। আমরা তো 1-2 জনকে অন্তত করতে পারি আমাদের সীমাবদ্ধতার জায়গা থেকে। সবকিছু মিলিয়ে আমরা হয়তো এই যুদ্ধে জয়ী হব। তো ধন্যবাদ তাই। অনেক ধন্যবাদ হিমেল, অনেক ধন্যবাদ। নীল ভাই, আপনার যাওয়ার আগে আমাদের উদ্দেশ্যে কিছু বলে যান। একটা জিনিস একটা কবিতা বলতে পারে, কিন্তু কবিতা আবৃত্তি করতে পারে। শিখতে পারছি আমি, আমার শিক্ষণীয় যেটা, সেটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট। পজিটিভ মাইন্ডসেট থাকলে অনেক কিছু করা সম্ভব। সো নীল ভাই, আপনার অভিজ্ঞতাটা একটু বলেন আজকের, এবং আমরা খুব দ্রুত এই সময় স্বল্পতার কারণে শেষ করে দিব আজকে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি লাইভে আসার আগে হিমেল মাহবুবকে ফোন দিয়েছিলাম যে হিমেল ভাই আসলে কিভাবে ঢুকবো। তো হিমেল আমাকে বলছিল যে নীল ভাই কিভাবে ঢুকবেন, ওই যে ওরা বেল করবে ওইভাবে ঢোকেন, আমি তো এখন গোসল করতেছি, গোসল করে আমি একটু রেডি হই। হ্যাঁ, তো লাইভের জন্য হিমেল কিন্তু আসলে রেডি হচ্ছিল, এবং লাইভে আসলে কপিল শর্মার শোয়ে আসলে মানুষ যাওয়ার জন্য যেরকম আগ্রহ বোধ করে, তো এই যে কিউ ও কিউ এর একটি শো হবে এবং সেখানে আমি আসবো, এবং এই যে কিন্তু সেভ করে এখানে এসেছি, তো আসার আসলে ভীষণ রকম একটা ইচ্ছে ছিল, এটি আসলে ফান করে বললাম। আর একদমই শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা এই সংকটপূর্ণ সময় আমরা কেউই ভালো নেই, কিন্তু তার মাঝখান দিয়ে আমরা মানুষকে ভালো রাখবার চেষ্টা করছি, এবং সেই চেষ্টাটাই কিন্তু সাংবাদিকদেরকে ভালো রাখছে, এবং সেটি কিন্তু সাংবাদিকদের ফুয়েল হয়ে কাজ করছে। তো আমরা চাই যে আমাদের এই প্রচেষ্টাটা তখনই সার্থক হবে যখন মানুষ আসলে সহজ কিছু নিয়ম মানবে, সচেতন থাকবে, ঘরবন্দি থাকবে, এবং প্রয়োজনে যদি বাইরে বের হয় তাহলে নিরাপদ দূরত্ব বজায় রাখবে। এবং সবচেয়ে বড় কথা, এই করোনার কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি, হিমেল মাহবুব যেটি বলল, কিন্তু আমাদের কাছে মনে হয় করোনার মোকাবেলার সবচেয়ে বড় প্রতিষেধক হচ্ছে মানসিক শক্তি। তো আমরা চাই সবাই মানবিক হোক, সবার মানসিক শক্তিটা আসলে দুর্দান্ত লেভেলের হোক, এবং আমরা মানুষ আমরা মানুষের মানুষের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা বুঝি। তাহলেই হয়তো দেখা যাবে যে আমরা খুব দ্রুত এই সংকটপূর্ণ সময়টা উত্তরণ করতে পারবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ নীল ভাই। শেষবারের মতো শান্তর কাছে কিছু জানতে চাবো আজকে শেষ করার আগে। শান্ত, শান্ত। হ্যাঁ, বলো। হ্যাঁ, বললাম আজকে শেষ করার আগে তোমার কাছ থেকে শেষবারের মতো শুনতে চাচ্ছি, আমাদের যারা যারা লাইভটি দেখছে, পরে দেখবে, প্লাস আজকে তো বললাম যে তোমাদের তিনজনের কাছে আমি একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে যে পজিটিভ মাইন্ডসেট। সো যাওয়ার আগে সবার উদ্দেশ্যে যদি কিছু বলতাম। যাওয়ার আগে সবার উদ্দেশ্যে যেটা বলবো যে আসলে আহ, এমন একটা ক্রাইসিস মোমেন্টে যখন সারা দেশ মহামারীতে আছে অথবা একটা দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে, তখন আসলে একদম যারা সাইকোলজিক্যালি খুব স্ট্রং মেন্টালিটির অথবা দৃঢ়চেতা মানুষ, ক্যালকুলেটেড মানুষ, তারা কিন্তু তাদের নিজেদের পরিবার এবং নিজের সোসাইটিকে আসলে সেভ করতে পারে। এখন অনেক জিনিস আছে যেগুলো আসলে আমাদের সারা দেশে ঘটবেই, আপনি হয়তো চাইলেও থামাতে পারবেন না। বাজারে যে ভিড়গুলো আছে সেগুলো আপনি চাইলেও থামাতে পারবেন না, কারণ সবাই ওভাবে সচেতন না। আবার কিছু কিছু বিষয় আছে
প্রবলেম থাকবেই, সেটা সলিউশন হয়তো বা এই মুহূর্তে বের করা যাবে না, অনেক আপস এন্ড ডাউনস থাকবে। কিন্তু সেইটাকে অ্যাড্রেস না করে আসলে পজিটিভ জিনিসটাকে যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, এই যে এখন যত কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছে, তারা সবাই যদি আসলে একটা দিন অথবা একটা সময় যদি চিন্তা করে যে না, আমরা নেগেটিভ জিনিসটা দিয়ে মানুষের ভিতরে আতঙ্ক বিস্তার না করে অথবা একটা খুব হালকা একটা জিনিসকে হটকেক বানিয়ে ভাইরাল না করে আমরা সবাই যদি সচেতন হয়ে একটা পজিটিভ হাইপ তৈরি করতে পারি, তাহলে হয়তো একটা এলাকা চেঞ্জ হতে পারে। যেমন আমি আমার এক বন্ধুর কথা বলতে চাই, খিলগাঁওতে থাকে। সেই বন্ধু, আমি টিভিতে যখন লাইভ একটা সেশন করছিলাম, সেখানে কিছু গাইডলাইনের কথা বলছিলাম যে আসলে শুধুই কি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা নির্ভরশীল থাকবো কিনা, যে তারা আমাদেরকে বলছে যে বের হবেন না, এই জায়গায় আসবেন না, আমরা যাবো না, আবার তারা চলে যাওয়ার পর আমরা গিয়ে দাঁড়াবো। আসলে তাহলে কি হবে? তারা তো সবসময় 24 আওয়ার্স আমাকে সেই সার্ভিসটা দিতে পারবেন না। সিস্টেমের মধ্যে হয়তো সেটা সম্ভব না। তাহলে কিভাবে হবে? সেই জিনিসটা আসলে সম্ভব যদি একটা এলাকার আহ অল্প কয়েকজন যুবক যদি আসলে ইউনাইটেড হয় এবং তারা যদি চিন্তা করে যে না, আমার এটা এলাকায় আসলে মেইন ডোর হচ্ছে এটা, এই রাস্তাটা, এখানে আমি নিজেরা আমরা কয়েকজন দাঁড়াবো এবং এন্ডিং পয়েন্টও আমরা কয়েকজন দাঁড়াবো, তার যাতে এই এলাকাটাতে ওভার পপুলেশন না ঘটে, এই রাস্তায় যাতে অসংখ্য মানুষ যাতে না হাঁটাহাঁটি করে। এবং একটা এলাকা যখন নিজস্ব একটা শিল্ড তৈরি করে নিতে পারবে নিজেদের মধ্যেই, তখন কিন্তু আসলে এই জিনিসটা সহজ হবে। সবশেষে যেটা আসলে বলতে চাই যে আসলে মহামারী মানেই হচ্ছে যে আসলে আমার পাশের মানুষটাও ইনফেক্টেড, এইটা ধরে নিয়ে আমাকে সেই পরিমাণ প্রিকশনস নিতে হবে। এখন আমি যেমন খুব কষ্ট হয় নিজের বাচ্চাকে যখন আদর করতে পারি না, যখন অফিস থেকে ফিরি, খুব বাচ্চাটা বাবাকে দেখলে আসলে হুটুপুটি শুরু করে বাবার কাছে আসবে। কিন্তু আমি যখন ওই জায়গা থেকে নিজেকে থামাতে পারছি যে বাচ্চাটা যাতে আমার কাছে না আসে, এই আবেগের জায়গা থেকেও অনেক সময় মনে প্রশ্ন ওঠে যে আমি কি আগামীকালও আবার যাব? কিন্তু আমাকে যেতে হয়, কারণ আমি একজন সাংবাদিক এবং আমি বিলিভ করি যে আহ, এই যে দুর্যোগের সময়টা, এই দুর্যোগের সময়টাই আসলে আমার ক্যারিয়ারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাতেই আসলে আমি আমার দেশকে, আমার জাতিকে আমি সার্ভিস দিচ্ছি। তো এই অনুভূতিটা কিন্তু ঠিক সেম যে মানুষটা কাঁচা বাজারে চাল বিক্রি করছেন অথবা সবজি বিক্রি করছেন, সেম ফিলিংটা হয়তো বা আমার মতো করে তার ভিতরে কাজ করছে না। কিন্তু আমরা যারা সবজি কিনতে যাচ্ছি, সেই সবজি বিক্রেতাকেও যদি সেরকম একটা সেলুট দিতে পারি এবং বলতে পারি যে ইউ আর অলসো ফ্রন্ট লাইনার, কারণ আপনি যদি সবজিটা না নিয়ে আসতে পারতেন, আমি না খেয়ে মারা যেতাম। এই সহানুভূতির জায়গাটা যদি তৈরি করতে পারি এবং প্রিকশনস নিতে পারি, আমার মনে হয় যে বাংলাদেশ খুব সহজেই এই করোনা মহামারীকে ফাইট ব্যাক করতে পারবে এবং খুব সহজেই আমরা আবার লাইমলাইটে আসতে পারবো, আমরা আবার স্বাভাবিক লাইফে চলে আসতে পারবো এবং দেশটা আবার সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারবো। তবে যেই সমস্যাগুলো আমরা ফাইন্ড আউট করতে পেরেছি, সেটা আমাদের হসপিটাল চেইন সিস্টেম থেকে, আমাদের ডেলিভারি চেইন সিস্টেম থেকে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সিস্টেম থেকে, আমাদের সাংবাদিকতা সিস্টেম থেকে, আমাদের বাজার নিয়ন্ত্রণের দিক থেকে যা যা প্রবলেম আমরা ফেস করেছি, যারা যারা চিন্তক আছেন, নিয়ন্ত্রক সংস্থা আছেন এবং যারা যারা এই জিনিসগুলো দেখভাল করার জন্য সরকারি নজরদারির মধ্যে আছেন, যারা এগুলো নজরদারিতে রাখেন, তাদের কাছে আমার একটা চাওয়া থাকবে, আগামী যে কোনো একটা সময়ের জন্য হোক, এই সময়টা উতরে যাওয়ার পরপরই যাতে যে সমস্যা আমরা ফাইন্ড আউট করতে পেরেছি, সেগুলো যাতে ভবিষ্যতে না থাকে। আমাদের জীবনের সুরক্ষা যাতে প্রত্যেকটা এন্ড থেকে আমরা করতে পারি, শুধুমাত্র ব্যক্তিগত জায়গা থেকে সচেতনতার জায়গা যেমন না, প্রাতিষ্ঠানিক ভাবে যাতে আসে, কোনো মানুষের যাতে চাকরি না যায়, কোনো প্রতিষ্ঠান যাতে বন্ধ হয়ে না যায়, কোনো আর্থিক প্রতিষ্ঠান যাতে নিজেকে দেউলিয়া ঘোষণা না করে এবং যাতে অবিশ্বাস সৃষ্টি না হয়। জাতিগতভাবে আমাদের অনেক হয়তো অবিশ্বাস থাকতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের বিশ্বাস এবং আস্থার জায়গাটা অটুট থাকলেই আমরা যে কোনো সমস্যা সমাধান করতে পারবো, উতরে যেতে পারবো, আবার জাতিগতভাবে দৃঢ় হতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ শান্ত। আসলে মানে কি বলবো, ওয়াও। ফার্স্ট অফ অল আজকের লাইভ সেশনের তিনজনকেই, হিমেল, শান্ত এবং নীল ভাই, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই লাইভ সেশনে আজকে আসার জন্য। বাট আপনাদের অবদানকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। জাতিগতভাবে আমরা সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। পাশাপাশি আজকের এই লাইভ সেশনের মাধ্যমে আমরা যদি আমাদের ফলোয়ার বলেন বা পরবর্তীতে এই লাইভটি যারা দেখবেন বিভিন্ন পেজে হোক বা কারো শেয়ারের মাধ্যমে হোক, একজনের মাইন্ডসেটে যদি আমরা চেঞ্জ করতে পারি, একজনের যদি পজিটিভ মাইন্ডসেট হয় এই লাইভ সেশনের মাধ্যমে, কেউ কেউ এসে নিজেকে সার্থক মনে করবে।
পাশাপাশি আপনারা আমাদেরকে, আবারও বলি, আমাদেরকে মন্তব্য করবেন। আপনাদের প্রশংসা এবং আপনাদের সমালোচনা আমরা একই সাথে গ্রহণ করব, প্রমিস। আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ইনস্টাগ্রাম পেজ, টুইটার পেজ, ফেসবুক পেজে অনেকেই আছেন আমাদের সাথে সংযুক্ত। বাকি পেজগুলো আপনারা কাইন্ডলি ফলো করবেন। ইউটিউবে বিভিন্ন আপডেট দেওয়া হচ্ছে, আমাদের এই লাইভ সেশনগুলি ইউটিউবগুলোতে আপলোড করা হচ্ছে। এবং যাবার আগে সবসময়ের মতো আবারও বলি, আমরা সবাই যার যার অবস্থান থেকে আমাদের প্রতিবেশীর খোঁজ নিই, কেমন আছেন তারা। আমি মনে করি তাহলে আমরা জাতিগতভাবে এক হতে পারবো, এটা আমার ধারণা। অবশ্যই আমি মনে করি আপনারা আমার সাথে এক হবেন। সবাই যার যার অবস্থান থেকে পাশের বাসার মানুষের একটু খোঁজ নেই যে তারা কেমন আছেন। আবারও বলি, we may apart but we are in this together and inshallah we'll get through this together. সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাসায় থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।